আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা একদম টাইম মতো ক্লাস শুরু করে দিয়েছি। সবাই তাড়াতাড়ি ক্লাসে জয়েন হয়ে যাও, আমি তোমাদের গ্রুপে লিঙ্কটা দিয়ে দিতেছি। সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যায়। আর বোর্ড ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা, আমার সাউন্ড ক্লিয়ার কিনা একটু সবাই জানিয়ে দাও। এই ক্লাস আচ্ছা, নীলিমা ইব্রাহিম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমাকে একটু বলো যে সাউন্ডটা ক্লিয়ার কিনা আর সব কিছু তুমি দেখতে পাচ্ছ কিনা ঠিকভাবে। তাহলে আমরা তাড়াতাড়ি ক্লাস শুরু করে দেবো। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। তোমরা জানো অলরেডি রুটিন থেকে। তো এটার যা যা দরকার আমরা সব কিছু আজকে দেখবো সুন্দরভাবে। সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে গেলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, অল ক্লিয়ার না? আমরা তাহলে শুরু করি। আজকে উপস্থিতি অনেক কম। আজকে উপস্থিতি এত কম কেন? সকালের ক্লাসে উপস্থিতি কম ছিল, এখনের ক্লাসে উপস্থিতি অনেক কম। এটার কারণ কি? সময় তো ঘনে আসতেছে, এখন সিরিয়াসনেস বাড়তে হবে। এখন সিরিয়াসনেস কমতেছে কি জন্য? ক্লাস কেন মিস যাবে? তাহলে আমরা আজকে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব নিয়ে পড়বো। এখানে শুরুতেই আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে একটু বলে দিই। ইম্পর্টেন্ট টপিক আমাদের এই কৃষির জন্য আমি যে যে টপিকগুলো ইম্পর্টেন্ট বলবো এগুলাই মেইন, আসলে এগুলাই লাগবে এখানে, ঠিক আছে? আমাদের এখানে মেইন যেই টপিক, মানে একদম 3 স্টার বলতে পারো, সেই 3 স্টার টপিক হচ্ছে সিআরএমএস বেগ, ঠিক আছে? সিআরএমএস বেগের থেকে টুকটাক ম্যাথ অথবা সম্পর্ক থেকে কিছু, কে কোনটাকে কত গুণ করলে আরটা কত গুণ হবে, এই টাইপের জিনিসগুলো। তারপরে যদি আমরা বলি কি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের পিভিটি সম্পর্কিত ম্যাথগুলো, চাপ তাপমাত্রা আয়তন সম্পর্কিত যেদের যে সম্পর্ক থেকে যে ম্যাথগুলো করা যায়, ঠিক আছে? সেই ম্যাথগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। যে একটাকে এত গুণ করলাম তাহলে আরেকটা কত গুণ হবে, এটার তাপমাত্রা এত থাকলে চূড়ান্ত তাপমাত্রা কত, চাপ কত, এগুলো, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের আমাদের গতিশক্তি, গতিশক্তি, হ্যাঁ, গতিশক্তি, গতিশক্তি। অ্যান্ড লাস্টলি যদি আমি বলি, সেটা হচ্ছে আমাদের এই আপেক্ষিক আর্দ্রতা, রিলেটিভ হিউমিডিটি, আপেক্ষিক আর্দ্রতার পার্সেন্টেজ বের করা। তো আমাদের শিশিরাঙ্কের বাষ্পচাপ ডিভাইডেড বাই বায়ুর তাপমাত্রা বাষ্পচাপ, সম্পৃক্ত বাষ্পচাপ ইন্টু 100%। তাহলে এই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, পাপ্পু ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। পাপ্পু ভাই আজকে আমাদের ক্লাস করবে, বায়োলজির মানুষকে আজকে ফিজিক্স শেখাবো ইনশাল্লাহ। আরেকদিন আমি পাপ্পু ভাইয়ের ক্লাসে বায়োলজি শিখতে আসবো। তাহলে আজকে আমরা, পাপ্পু ভাই মনোযোগ দিবেন ক্লাসে, হ্যাঁ? আমরা আজকে সুন্দরভাবে ফিজিক্সের আদর্শ গ্যাস চ্যাপ্টারটা পড়বো, ঠিক আছে? আরেকদিন আপনি আমার বায়োলজি শিখাবেন। তাহলে আমরা শুরু করি, হ্যাঁ? পাপ্পু ভাই যদি বুঝে তাহলে তোমাদের তো অবশ্যই বুঝতে হবে, ঠিক আছে? সবাই বুঝবে আজকে ক্লাসে। দেখো, তাহলে আমাদের আজকে প্রথমে বয়েলের সূত্রগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি, যে সূত্রগুলো আমরা আসলে সেই কলেজের ফার্স্ট ইয়ার থেকে আমরা অনেক বেশি পড়ে আসতেছি। এখান থেকে আমাদের চাপ আর আয়তনের সম্পর্ক হচ্ছে ভি সমানুপাতিক 1/p। এটা হচ্ছে কার সূত্র? বয়েলের সূত্র। তারপরে আমাদের এখান থেকে আমরা বলতে পারি পিভি হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে? পিভি কনস্ট্যান্ট। এখন তাহলে পি আর ভি এর গ্রাফটা কেমন হবে বলো তো? পি আর ভি এর গ্রাফটা কেমন হবে? আমরা যদি পি ভি এর গ্রাফ আঁকি, আমি যদি নিচের 3টা গ্রাফই এঁকে দেখাই তোমাকে, তাহলে পি ভির গ্রাফটা কেমন হবে? পি ভির গ্রাফ, এদিকে যদি পি হয়, এদিকে যদি ভি হয়, তাহলে আমাদের এটা যেহেতু ওদের সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাহলে ব্যস্তানুপাতিক গ্রাফ হয় আমরা জানি অধিবৃত্ত, আয়তাকার অধিবৃত্ত, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের পিভি এর গ্রাফ। তারপরে আমরা হচ্ছে পরে আসি এটাতে। তারপরে দেখো আমাদের চার্লসের সূত্রের সম্পর্ক কি? দেখো, আয়তন, চাপ এখানে স্থির থাকবে, এখানে আয়তন এবং তাপমাত্রা হচ্ছে সমানুপাতিক হবে। তাহলে আয়তন সমানুপাতিক ভি সমানুপাতিক টি, এই টিটা অবশ্যই কেলভিন এককে বসাইতে হবে। ভি সমানুপাতিক টি, এই সূত্রের মধ্যে টিটা অবশ্যই কেলভিনে বসাইতে হবে। কিন্তু আমাদের আরেকটা সূত্র আছে, সেই সূত্র কোনটা দেখো? সেই সূত্রটা হচ্ছে আমাদের চার্লসের যে মেইন সূত্রটা ছিল, ভি ইকুয়াল ভি নট প্লাস ভি নট ইন্টু থিটা ডিভাইডেড বাই 273। এখানের এই সূত্রটা আসলে আমাদের মেইনলি কি বলা হয়েছিল? এই সূত্রটার মধ্যে তাপমাত্রা যদি আমি প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করি, তাহলে আমার আয়তন, আদি আয়তনের, মানে আগে ভি নট ছিল যেটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন, সেই আয়তনের 1/73 অংশ বৃদ্ধি পাবে। কথাটা ভালো মতো বুঝো। প্রতি 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য তাপমাত্রা কত? তাপমাত্রা প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাইলে, 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য আমার তাপমাত্রা, আয়তন বৃদ্ধি পাবে, ডেল ভি, আয়তন
বৃদ্ধি পাবে, বা একই সাথে আমরা যদি চাপের সম্পর্ক বলি, রেনোর চাপীয় সূত্র থেকেও বলি, যদি এখানে আয়তন স্থির থাকতো, চাপ নিয়ে কথা হইতো, সেই ক্ষেত্রে শুধুমাত্র এই ডেল ভি না, সেই ক্ষেত্রে আমরা ডেল পিও বলতে পারি। চাপও বৃদ্ধি পাবে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য কত বলো, আমাদের আগের তাপমাত্রার মানে আগের আয়তনের ভি নট 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনের 1/273 অংশ। এই জিনিসটা মনে রাখবে যে 1/273 অংশ বৃদ্ধি পাবে, আগের আয়তনের 1/273 অংশ। তাহলে আমাদের এই জিনিসটাকে, এই যে 1/273 অংশ, এটার মানে এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে গামা পি মানে হচ্ছে, গামা পি কথাটার মানে হচ্ছে স্থির চাপে আয়তন প্রসারণাঙ্ক। এটারে আবার আমরা গামা ভিও এটার সমানই হয়। গামা ভি হচ্ছে স্থির আয়তনে চাপ প্রসারণাঙ্ক, এটার ভ্যালু হচ্ছে 1/273। ঠিক আছে, এটা মনে রাখবা, এটা এমসিকিউতে আগেও আসছে, সামনে আসতে পারে। এটা 1/273 মানে প্রতি 1 ডিগ্রির জন্য যেটা যত অংশ বৃদ্ধি পায় 1/73 অংশ বৃদ্ধি পায়, এটাকে আমরা বলি স্থির চাপে আয়তন প্রসারণাঙ্ক অথবা স্থির আয়তনে চাপ প্রসারণাঙ্ক। এটার ভ্যালু 0.00366। ঠিক আছে, এই দশমিক সহ এবং ভগ্নাংশ আকারে দুইটাই তোমরা মনে রাখবা। কি বলে এটাকে, তোমরা নোট করে রেখো, এটাকে বলে আয়তন প্রসারণাঙ্ক আর এটাকে বলে চাপ প্রসারণাঙ্ক। ঠিক আছে, এটা আমরা বুঝলাম। তাহলে আমরা যদি দেখো এই সূত্র দিয়ে ম্যাথ করতে চাই, যে আমাকে একটা আয়তন দিয়ে দিল যে কোন একটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন এত, মানে 0 ডিগ্রি সেলসিয়াসের আয়তন এত, আমাকে বললো যে থিটা ডিগ্রি সেলসিয়াস আয়তন কত হবে, তো ওই ক্ষেত্রে আমি এই সূত্রটা দিয়েও ম্যাথ করতে পারবো। ম্যাথ করার জন্য সেখানে থিটাটা সেটা অবশ্যই আমার খেয়াল রাখতে হবে, সেলসিয়াসে বসাইতে হবে। ঠিক আছে, আমি যদি এই সূত্র দিয়ে ম্যাথ করতে চাই তাহলে আমাকে থিটাটা অবশ্যই সেলসিয়াসে বসাইতে হবে। আর যদি এই সূত্র দিয়ে ম্যাথ করি তাহলে ভি সমানুপাতিক টি, v1/v2 = t1/t2, এটা দিয়ে যদি করি তাহলে কেলভিনে বসাইতে হবে। জিনিসগুলো খেয়াল রাখো যে কোন সূত্রে কোন তাপমাত্রায় আমি কোন এককে বসাবো, যে দুইটা দিয়ে সেম অ্যান্সার আসবে। তারপর আমরা রেনোর চাপীয় সূত্র নিয়ে বলি। এখানেও বলছিলাম আয়তনের মতো সেম সম্পর্ক, প্রতি 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমার 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইলে আমার চাপ বাড়বে কতটুকু, চাপ বাড়বে হচ্ছে আমাদের আগের চাপের 1/273 অংশ। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে আমরা সম্পর্ক পাই পি সমানুপাতিক টি। এখানেও সেম কথা, টি দিয়ে ম্যাথ করলে, পি সমানুপাতিক টি দিয়ে ম্যাথ করলে আমাদের কেলভিন এককে বসাইতে হবে। আর এই সূত্রে ম্যাথ করলে আমার থিটাটা অবশ্যই সেলসিয়াসে বসাইতে হবে। ঠিক আছে, ডিগ্রি সেলসিয়াসে বসাইতে হবে। এই জিনিসগুলো একটু খেয়াল দিতে হবে। ওকে, আচ্ছা, একজন বলছে পাপ্পু ভাইয়ের ফিজিক্স ক্লাস চাই। আমিও চাই, আমিও পাপ্পু ভাইয়ের ফিজিক্স ক্লাস করতে চাই। তারপরে আসি আমরা, দেখো আমাদের যদি আমরা যদি আয়তন এবং যদি আমরা তাপমাত্রার গ্রাফ দেখতে চাই, তাপমাত্রা এবং আয়তনের গ্রাফ যদি দেখতে চাই, আমরা দেখলাম যে ভি সমানুপাতিক টি হয়, তাহলে এটার গ্রাফটা হবে মূল বিন্দুগামী সরলরেখা। ঠিক আছে, গ্রাফের বাংলা কথাগুলো মনে রেখো, মানে লেখা আঁকতে তো দেখতে এমন, তোমাদের কৃষিতে কখনোই গ্রাফ আসে না, কিন্তু গ্রাফ আসলে বাংলা কথাটা আসে যে এটার মানে আয়তাকার অধিবৃত্ত, আর এটার মানে কি, এটার মানে হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। ঠিক আছে, এই যে লেখা আছে এখানে মূল বিন্দুগামী সরলরেখা, তো এটা হচ্ছে এখানে কথা। আর যদি আমরা এই চাপ আর তাপমাত্রার সম্পর্ক দেখি, চাপ এবং তাপমাত্রার সম্পর্ক দেখি, সেই ক্ষেত্রেও আমার যেটা হবে, এটাও যেহেতু আমার চাপ এদিক বুঝাইলাম, তাপমাত্রা এদিক বুঝাইলাম, এটাও যেহেতু সমানুপাতিক, পি আর টি এর সম্পর্ক সমানুপাতিক, এটাও হবে মূল বিন্দুগামী সরল রেখা। ঠিক আছে, এই হচ্ছে কথা, মূল বিন্দু দিয়ে একটা সরল রেখা আসবে। তাহলে সবাই বলো এতটুকু যা যা বললাম সবাই ক্লিয়ার কিনা, সবাই বলো ক্লিয়ার কিনা এতটুকুতে। সবাই ক্লিয়ার হলে আমি সামনে আগায় যাবো। এই যে এই জিনিসগুলো মাথায় রেখো যে আমার এখানে এই সূত্র দিয়ে ম্যাথ করলে সেলসিয়াসে করতে হবে, আর পি সমানুপাতিক টি অথবা বি সমানুপাতিক টি থেকে যে সূত্র আসে v1/v2 = t1/t2, p1/p2 = t1/t2, সেই সূত্রে আমার তাপমাত্রাটা হচ্ছে কেলভিনে। সবাই ক্লিয়ার কিনা বলো। আচ্ছা, রাজসাবা বলছো ক্লিয়ার। ওকে, আশা করি সবাই ক্লিয়ার। বিক্রম সানা বলছো ক্লিয়ার। তাহলে আমরা সামনে আগাই যাই। দেখো, আমরা বলছিলাম যে আমাদের চাপ, তাপমাত্রা, আয়তনের সম্পর্ক থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসে, এগুলো আমরা একটু ভালো মতো দেখতে হবে। তাহলে আমরা দেখি যে দেখো স্থির চাপে আমাদের কি বলছে, দেখো স্থির চাপে কোনো গ্যাসের আমাদের এটা নিশ্চয়ই চার্লসের সূত্র। স্থির চাপ বলছে, তাপমাত্রা আর আয়তন দেওয়া আছে, দেখো তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস আর আয়তন দেওয়া আছে 10 লিটার। তাহলে আমার যদি তাপমাত্রা সেলসিয়াস স্কেলে দ্বিগুণ করা হয় তাহলে আয়তন কত গুণ হবে। তাহলে আমরা এটাকে ধরো আমরা এই তাপমাত্রাটাকে কেলভিনে নিয়ে যাই, তাহলে এটা হয়ে যাবে কত কেলভিন বলো, 303 কেলভিন হয়ে যাবে, তাই না? আর এখানে আয়তন হচ্ছে v1 দেওয়া, আমাদেরকে বলছে সেলসিয়াস স্কেলে তাপমাত্রাটা দ্বিগুণ করা হয়, তাহলে T2 কত, সেলসিয়াসের দ্বিগুণ। বুঝো, শুধু দ্বিগুণ বললে কিন্তু আমরা এই কেলভিনটারে দ্বিগুণ করতাম, 303 গুণ 2। এখানে বলছে সেলসিয়াস স্কেলের দ্বিগুণ, তাহলে সেলসিয়াসে ছিল 30, এটাকে দ্বিগুণ করলে হবে 60,
ডিগ্রি সেলসিয়াস। এটাকে যদি আমি কেলভিনে নেই তাহলে 333 কেলভিন আসতেছে, 273 যোগ করতেছি। আচ্ছা, তারপরে আমাদের এখানে বলছে আয়তন, পরের আয়তন কত গুণ হবে, আগেরটার কত গুণ হবে, ঠিক আছে, পরের আয়তন আগেরটার কত গুণ হবে। তার মানে আসলে জানতে চাইছি কি বলতো, V2/V1 কত, V2/V1 কত, ঠিক আছে, মানে প্রথম মানে পরেরটা আগেরটার কত গুণ, V2/V1 কত। তাহলে আমরা এখান থেকে দেখো বের করি, আমরা বের করি, যেটা বের করবো আমরা V2 বের করবো না, তাহলে V2 কে উপরে রাখবো, তাহলে V2/V1 এটা ইকুয়াল কত আমাদের T2/T1। তাহলে আমরা এখানে যদি বসাই V2 ইকুয়াল কত হবে, দেখো T2 কত আমার 333 আর আমার T1 হচ্ছে 303 ইন্টু V1। তাহলে আমার এখানে দেখো আসবে কত, আমার এখানে আমরা দেখেই বুঝতেছি 1 পয়েন্ট সামথিং আসবে, তাহলে এখানে 1 পয়েন্ট নিশ্চয়ই 1.1 এর মতো কিছু একটা আসবে। আমরা পুরো ক্যালকুলেশন করার প্রয়োজন নেই, রাফ ক্যালকুলেশন করলে হয় 373 আর 333 আর 303, 1 পয়েন্ট সামথিং 1.1 আসবে, তাহলে V1। তাহলে V2 ইকুয়াল আমাদের 1.1 V1, মানে আমাদের নতুন আয়তনটা আগের আয়তনের 1.1 গুণ হবে। তাহলে আমাদের এখানে অ্যান্সার কোনটা, 1/4। সবাই আমার সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবা, হ্যাঁ, সাবাস, ভেরি গুড, অনেক অ্যান্সার দিয়ে ফেলছো, 1 এর ডি। ওকে, আচ্ছা তাহলে আমরা সামনে আগাই, হ্যাঁ সামনে আগাই। দেখো আমরা এরকম অনেক কোয়েশ্চেন করবো, তাই আমরা একটু ফাস্ট যাওয়ার চেষ্টা করি। হ্যাঁ দেখো, আমাদের স্বাভাবিক তাপমাত্রা বলতে কি বোঝায় বলো তো, আমাদের এসটিপি বোঝায়। স্বাভাবিক তাপমাত্রা বলতে আমাদের এসটিপি বোঝায় ও চাপে কিছু পরিমাণ শুষ্ক বায়ুকে ধ্রুব তাপমাত্রায়, ঠিক আছে, ধ্রুব তাপমাত্রায় মানে এখানে তাপমাত্রা স্থির, এটা বয়েলের সূত্র। আয়তনকে অর্ধেক করা হয়েছে, চূড়ান্ত চাপ কত হবে বলো, চাপের সাথে আয়তনের সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক P2/P1। এটা তাহলে এই পাশে কি হবে বলো, যেটা বের করবো সেটাকে উপরে রাখছি, পরের চাপ বের করবো তাহলে P2 কে উপরে রাখছি, P2। আর এই পাশে তাহলে কি হবে বলো, V1/V2 হবে, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখন দেখো আমার কি বলছে, আয়তনকে অর্ধেক করা হয়েছে, পরের আয়তন অর্ধেক হয়েছে, তার মানে কি বলতো, আগের আয়তন যদি পরের আয়তনটা অর্ধেক হয়েছে, তার মানে বলতো আগের আয়তন 2 থাকলে পরেরটা 1 হয়েছে। এভাবে করবা, তাড়াতাড়ি হবে, কোনো কিছু বসানো লাগবে না। পরের আয়তন অর্ধেক হয়েছে মানে কি, আগের আয়তন তাহলে 2 ছিল, পরেরটা 1 হয়েছে, তাহলে V1 হচ্ছে 2, নিচেরটা 1 হয়েছে। আর এখানে P2 ইকুয়াল কি হবে, ইন্টু P1 মানে কত, 1 ATM। 1 ATM মানে কত বলো, এখানে যেহেতু প্যাসকেলে রাখছে নিউটন পার মিটার স্কয়ারে, সেটাকে আমরা বসাই দিই 101 325 প্যাসকেল অথবা 1.01 ইন্টু 10⁵ ইন্টু 10⁵। এটা কি স্বাভাবিক চাপ, 1 ATM 101 325 প্যাসকেল অথবা 1.01 ইন্টু 10⁵। আমরা এখানে দেখতে পাচ্ছি কত, 2.02 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কয়ার অথবা প্যাসকেল, যেটাই বলো সেটাই আমাদের অ্যান্সার। এই যে ম্যাথটা আমি করলাম, এই সেম ম্যাথটা সেম ভ্যালু দিয়ে বাউতে সাউথে অনেকবার আসছে, ঠিক আছে, আমরা সামনেও দেখবা যে রিপিট আছে, মানে এই কোয়েশ্চেনটা অনেকবার আসছে, এই সেম ভ্যালু ছিল। তো তোমরা অনেকেই অ্যান্সার দিয়ে ফেলছো, 2/4 হবে, ঠিক আছে, পারফেক্ট। আমরা সামনে যাই, দেখো আমরা এরপরে আসি যে একই তাপমাত্রায় একটি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 10% কমাইতে হবে, আয়তনকে 10% কমাইতে হবে, চাপ তাহলে শতকরা কত পার্সেন্ট বাড়বে, তাহলে আমার P2 জানতে চাই, মানে ডেল পি জানতে চাইছে, হ্যাঁ পার্সেন্টেজ এককে ডেল পি জানতে চাইছে, মানে কতটুকু বাড়বে। তাহলে আমরা কতটুকু বাড়বে সেটা বের করার আগে পরের চাপটা কত হবে সেটা আগে বের করি, তাহলে আগেরটা থেকে মাইনাস করবো, পরেরটাকে P2 বলতেছি, আগেরটাকে P1 বলতেছি। আয়তনের সাথে সম্পর্ক যেহেতু, তাহলে উল্টা হবে, V1/V2 হবে এই পাশে। এখন আমাকে কি বলছে এখানে দেখো তো, আয়তন আমি ধরলাম আমার আগের আয়তন V, পরের আয়তনটা কি হবে বলো তো, 10% কমবে, তাহলে V এর থেকে 10% কমবে। দেখো কমে এরকম জিনিসগুলো কি লিখবা জানো, আগের আয়তনটা লিখবা ইন্টু 1 মাইনাস 10%, মানে 10/100, ঠিক আছে, আগের আয়তনের 10% কমবে, তাহলে আগের আয়তন লিখবা ইন্টু 1 মাইনাস 10/100। ওকে, তাহলে আমরা এখানে পাবো কি, দেখো আমরা এখানে নিচে পাবো 90/100, তো এটা যখন উল্টায় যাবে, এই ভিভি কাটা যেতেছে, এখানে আমরা পাবো কি 90/100, এটা যদি উল্টায় যায় তাহলে আমরা কি পাবো বলো, 100/90 পাবো, বুঝছো কথাটা। এখানে তাহলে P2 ইকুয়াল আমরা পাইতেছি 100/90 ইন্টু P1। তাহলে আমরা এখান থেকে দেখো একটা শূন্য কাটা দিই, 10/9 যদি করো তুমি, তাহলে তুমি বলো কত পাবা তুমি। এবার এখানে দেখো 10/9, তাহলে 9 একে 9 আর একটু যাবে, তাহলে 1.111 এমন কিছু পাবা। তাহলে তুমি এখান থেকে পাবা 1.111, তাহলে 1.111 P1, মানে নতুন চাপটা হবে আগের চাপের কত, 1.111। তাহলে আমরা এখান থেকে বলো, যদি আমরা এখান থেকে ডেল পি বের করি, ডেল পি ইকুয়াল কি হবে বলো তো, P2 মাইনাস P1। তাহলে P2 কত আমার, P2 হচ্ছে 1.111 P1, আর P1 কত বলো, P1 হচ্ছে P1ই। তাহলে আমরা এখান থেকে পার্থক্য করলে কত পাই দেখো তো, আমাদের এখানে এই 1.111 P1 থেকে একটা P1 গেলে থাকে কত বলো, 0.111 P1। তাহলে এটা তো আমরা হচ্ছে বুঝতে পারলাম যে এতটুকু বাড়তেছে, এত অংশ বাড়তেছে, ঠিক আছে। এটাকে পার্সেন্টেজ করলে কি হবে বলো, 100 দ্বারা গুণ করতে হবে, 100 দ্বারা যদি গুণ করি আমাদের কত আসে বলো, 11.1% ইন্টু আগের P1, তাহলে আগের চাপের এত পার্সেন্ট এটা বৃদ্ধি পাবে। কথা কি বুঝতে পারছো সবাই? যদি এটা বুঝো তাহলে আমাকে একটু কমেন্টে জানাও যে ক্লিয়ার।
সবাই যদি বুঝতে পারো তাহলে আমার কমেন্টে জানান ক্লিয়ার। আচ্ছা সবাই তো অ্যান্সার দিয়ে ফেলছো, সাবাস সাবাস সাবাস, সবাই অলরেডি অ্যান্সার দিয়ে ফেলছো 3-এর সি। তাহলে আমি বুঝতে পারছি সবাই ক্লিয়ার এগুলো, ঠিক আছে, এগুলো নিয়ে কোনো ঝামেলা নাই কারো। তাহলে আমরা এখানে যখন পরিবর্তন বলবে আমরা পরেরটা বের করবো, আগেরটা থেকে মাইনাস করব, আর 100 দ্বারা গুণ করে পার্সেন্টেজ করবো। এই কাজগুলো আমরা আরও সহজে করতে পারি, এত লিখে লিখে করা লাগে না, মুখে মুখে আরও সহজে তাড়াতাড়ি করা যায়। আমি যেহেতু বুঝাইতেছি আমি ভাঙায় ভাঙায় লিখে লিখে সব করতেছি, ঠিক আছে। তারপরে এই দেখো ওই সেম কোয়েশ্চেনটা একটু আগে যেটা করলাম, বাউ 18-19 আসছিল, সেম আবার বাউ 13-14-তে আসছে। তাহলে বলছে আয়তন অর্ধেক, আয়তন অর্ধেক করা হয়েছে, তাহলে চাপ কত গুণ হবে? তাহলে আয়তন অর্ধেক হলে চাপ দ্বিগুণ হবে। তাহলে চাপ আগে থাকে 1.01, এটা সে 2 গুণ করলে 2.02 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। আয়তন যদি অর্ধেক করা হয় চাপ হবে দ্বিগুণ, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে সবাই ক্লিয়ার? হ্যাঁ সবাই ক্লিয়ার। তো আমাদের এটা হচ্ছে সেম কোয়েশ্চেন রিপিট। তারপর আমরা সামনে যাই, দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুর চাপ দেওয়া আছে আমাকে এত, 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুর চাপ কত হবে? তাহলে আমরা দেখো একটু মজা করি, মানে এটা হচ্ছে আমরা তো সবসময় P1/P2 আর T1/T2 দিয়ে করতে পারি কেলভিনে নিয়ে, আমরা মনে করি এবার আজকে এটাকে ইয়ে দিয়ে করি, আমরা হচ্ছে এটাকে ওই যে ওই আরেকটা সূত্র আছে যে সেলসিয়াসেরটা, সেটা দিয়ে করি। দেখো সেলসিয়াসের যে সূত্রটা সেটা দিয়ে করি। তাহলে P2 বা পি থিটা বা পি কত, পি 273-এরটা জানতে চাইছে, 273-এর চাপ, তাহলে এটা ইকুয়াল কত হবে বলো? P0 আর প্লাস হবে কত বলো? প্লাস হবে আমাদের এখানে P0 ইন্টু থিটা ডিভাইডেড বাই 273। P0 কি? আগের চাপ। তাহলে আমরা এখান থেকে P0টা কমন নিয়ে নিই, দেখো P0 ইন্টু 1 প্লাস থিটা বাই 273, এই হচ্ছে সূত্র। তাহলে আমরা এখান থেকে পি পাবো 273-এর পি, 273-এর পি পাবো, ঠিক আছে, 273-এর পি পাবো। তাহলে P0 কত আমরা জানি, P0 হচ্ছে আমাদের এখানে বলে দিছে, দেখো 0 ডিগ্রির সময় কত ছিল চাপ, 0 ডিগ্রির সময় 4 ইন্টু 10⁴, তাহলে 4 ইন্টু 10⁴, আর ইন্টু 1 প্লাস এখানে এই থিটাটা কিসে বসাবো বলো তো? এই থিটাটা নিশ্চয়ই এখানে সেলসিয়াসে বসাইতে হবে, তাহলে 273 সেলসিয়াসই বসাবো, নিচেও 273 থাকলো, তাহলে 273 কাটা গেলে এখানে 1 থাকবে, 1 প্লাস 1 মিলে এখানে 2 হবে, তাহলে সে 2 গুণ করলে আমাদের হবে এখানে 8 ইন্টু 10⁴ আমাদের প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার। তো এইভাবে আমরা করলাম একটু এই সূত্রের অ্যাপ্লাইটা। তো আমরা চাইলে আসলে কি করতে পারতাম, আমরা চাইলে হচ্ছে আমাদের ওই আরেকটা যে সূত্র আছে ওই P2/P1 ইকুয়াল T1/T2/T1, সেখানে কেলভিন এককে 273 বসায় সেটা দিয়ে আমরা ম্যাথ করতে পারতাম। আমরা সেগুলো পারি, সেগুলো আমরা সবসময় করি, এই জন্য একটু অন্য সূত্র দিয়ে একটু করলাম। এটা সাধারণত আমাদের ইউজ অনেক কম হয়, তো আমি এটা একটু করাইলাম আর কি, ঠিক আছে, একই অ্যান্সারই আসবে। তাহলে আমরা আশা করি সবাই ক্লিয়ার, তাই না? 5-এর এ অ্যান্সার, এটা কি সবাই ক্লিয়ার কিনা বলো? 5-এর এ অ্যান্সার সবাই কি ক্লিয়ার কিনা? সবাই একটু বলে ফেলি ক্লিয়ার কিনা। ওকে সামনে যাই, দেখো অনেকে অ্যান্সার দিছো 5-এর এ। দেখো ধ্রুব উষ্ণতায় মানে কি, আমাদের তাপমাত্রা যখন স্থির, বয়লের সূত্র, কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন উহার প্রযুক্ত চাপের কি হবে বলো? বাচ্চাকালের কোয়েশ্চেন, এটা কি হবে একটু বলে ফেলো তোমরা। বাচ্চাকালের কোয়েশ্চেন, বলো কি হবে এটার অ্যান্সার? 6-এর কি হবে? 6 কি হবে? 6 কি হবে? আমাদের আয়তন এবং চাপের সম্পর্ক কি? আয়তন এবং চাপের সম্পর্ক কি? আয়তন এবং চাপের সম্পর্ক কি? সাবাস সাবাস সাবাস, সবাই বলে ফেলতেছো আমাদের ব্যস্তানুপাতিক। হ্যাঁ ব্যস্তানুপাতিক, 6-এর ডি হবে। তাহলে আমরা এরপরে কোয়েশ্চেনে যাই। দেখো আমাদের একটি সিলিন্ডারের মধ্যে 3 atm চাপে, তার মানে এটা আমার P1, আমাদের এখানে এত তাপমাত্রায় মানে এটা আমার T1, আমাদের এত লিটার বায়ু আছে, আচ্ছা এখানে এত লিটার বায়ু আছে, এটা V1। আচ্ছা তারপর আমাকে কি বলছে দেখো, আমি যদি চাপকে ধীরে ধীরে দ্বিগুণ করি, আয়তন কত গুণ হবে? তার মানে এখানে নিশ্চয়ই তাপমাত্রাটা কি হবে? ধ্রুবক থাকবে। এখানে ধীরে ধীরে বলছে, দেখো একটা কথা দেখো, ধীরে 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 ধীরে, এই কথাটা কখন বলে? ধীরে ধীরে যখন বলে এটা সমষ্ণ হয়। সমষ্ণ হয় মানে কি? এখানে তাপমাত্রাটা স্থির। সমষ্ণ হয় মানে এখানে তাপমাত্রাটা স্থির। ধীরে ধীরে হইলে সমষ্ণ, আর খুব ফাস্ট হইলে সেটা রুদ্ধতাপীয়। সমষ্ণ মানে তাপমাত্রা স্থির, তার মানে এটা কি বলো? এটা হচ্ছে বয়েলের সূত্র, তাই না? এটা বয়েলের সূত্র। তাহলে এখানে T1 লেখা লাগবে না, T2 ও 300 কেলভিন হবে, T1 ও 300 কেলভিন হবে। তার মানে আমার সম্পর্কটা হচ্ছে এখানে P2/P1 এটা ইকুয়াল V1/V2, তাই না? বা আচ্ছা এখানে তো আমার V2 জানতে চাইছে, আমার V2 জানতে চাইছে,
আমরা এখানে ভি টু জানতে চাইছে, তাহলে আমাদের এখানে ভি টু যদি হয় ভি টু বাই ভি ওয়ান এটা ইকুয়াল পি ওয়ান বাই পি টু, এভাবে তো আমরা করতে পারবোই, কিন্তু আমরা একটু দেখো বলছে চাপকে আয়তনকে দ্বিগুণ করা হয়েছে, তাহলে চাপ অর্ধেক হয়ে যাবে না বলো? ব্যস্তানুপাতিক আমাদের আয়তনকে দ্বিগুণ করছে, তাহলে চাপ নিশ্চয় চাপকে দ্বিগুণ করছে, তাহলে আয়তন নিশ্চয়ই অর্ধেক হয়ে যাবে। তাহলে আয়তন আগে 10 থাকলে এখন অবশ্যই 5 লিটার হবে। এখানে বসায় বসায় করলে তো একই কথা, কিন্তু আমরা এই জিনিসগুলো মুখে মুখে করতে পারলে বেটার হয়, কারণ এখানে বলেই দিচ্ছে আমার কত, যে আমার চাপ দ্বিগুণ হয়েছে, তো আমার নিশ্চয়ই আয়তনটা অর্ধেক হয়ে যাবে, অর্ধেক হইলে এটা 10-এর 5 হয়ে যাবে, 10 লিটারটা 5 লিটার হয়ে যাবে। তো সবাই অলরেডি অ্যান্সার দিয়ে ফেলছো, 7 লিটার নাকি 7-এর বি 5 লিটার। ওকে, তাহলে তারপরে দেখো স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কিছু পরিমাণ শুষ্ক বায়ুকে ধ্রুব তাপমাত্রায় আবারও সেই আয়তন অর্ধেক করা হয়েছে, চাপ কত গুণ হবে? চাপ 2 গুণ হবে, আয়তন অর্ধেক হলে চাপ 2 গুণ, তাহলে আগেরটার 2 গুণ, তাহলে 2.02 × 10⁵ ওই সেম কোয়েশ্চেনটাই বাউতে সেম 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 ভ্যালু দিয়ে কতবার আসছে? 18 19 13 14 আবার 4 5, ঠিক আছে, মানে সেম সেম ভ্যালু দিয়ে কোয়েশ্চেন রিপিট হয়। তারপর স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন যদি ভি হয় আর পরম তাপমাত্রা মানে কেলভিন তাপমাত্রা যদি টি হয়, তাহলে পারস্পরিক সম্পর্ক কোনটা হবে? এটার অ্যান্সার কি সবাই বলো? 9-এর অ্যান্সার কি হবে? 9-এর অ্যান্সার কি হবে? সবাই একটু অ্যান্সার দাও। 9 কি হবে সবাই একটু বলে ফেলি, হ্যাঁ 9 কি হবে? সবাই একটু 9-এর অ্যান্সারটা দিই, সবাই 9-এর অ্যান্সারটা একটু দিয়ে ফেলি, হ্যাঁ 9টা কি হবে? 9-এর সি বলে ফেলছিল একজন, একটু ভালো মতো দেখো, একটু ভালো মতো দেখো। 9-এর ডি হবে, তাই না? 9-এর ডি হবে, যেহেতু আমরা জানি ভি সমানুপাতিক আমাদের টি হয়, তাহলে এখানে আমাদের কি হবে? 9-এর ডি হবে, ঠিক আছে, এখানে একটাও অ্যান্সার নাই, তাহলে আমাদের এখানে কোনোটি নয়। ওকে, আমরা ক্লিয়ার এগুলো। তারপরে যাই, দেখো স্থির চাপে আয়তন প্রসারণ সহগ বা আয়তন প্রসারণাঙ্ক, আয়তন প্রসারণ সহগ বা আয়তন প্রসারণাঙ্ক, এটা অথবা চাপ প্রসারণাঙ্ক সবকিছুর ভ্যালু সেম হয়, এখানে ভ্যালু কোনটা আমাকে একটু বলো? আয়তন প্রসারণাঙ্ক বা আয়তন প্রসারণ সহগ সেম কথা, চাপ প্রসারণাঙ্ক বা চাপ প্রসারণ সহগ সবগুলোর ভ্যালু সেম, এখানে বলো কোনটা এখানে অ্যান্সার? 10-এর অ্যান্সার কি হবে? 10-এর কি হবে? তাপসিয়া নাদিয়া বলছো 10-এর সি, সাবাস সাবাস সাবাস, 10-এর সি। এটাই যদি আমরা মানে 1/273 এভাবে যদি ভগ্নাংশে না থেকে দশমিকে থাকতো, তাহলে আমাদের অ্যান্সার হতো 0.00366 সেলসিয়াস ইনভার্স 1। তুমি একটু খেয়াল করে দেখো, ওইটাতেও কিন্তু এরকম কাছাকাছি একটা জিনিস অপশন এতেই রাখছে, যাতে আমরা কনফিউজড হয়ে কি দেখাই দিই 0.0366, দেখতে একই রকম লাগছে, কিন্তু এখানে যদি আরেকটা শূন্য থাকতো তাহলে এটা কারেক্ট হইতো। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কি 0.2 তারপর 366 366, সেটা হইলে আমাদের কারেক্ট হইতো, বুঝছো? যদি চাপ প্রসারণ সহগ বলে সেটাও সেম অ্যান্সারই হবে, সেম ভ্যালুই থাকে দুইটার জন্য। তাহলে আমরা এরপরে যাই, দেখো আয়তন স্থির রেখে, আয়তন স্থির থাকে, আয়তন স্থির রাখতে হবে, এটা রেনল্ড চাপীয় সূত্র। তাহলে এখানে আমাদের 0°C তাপমাত্রার 1 প্যাসকেল চাপের বলছে 0°C তাপমাত্রার নির্দিষ্ট ভরের 1 প্যাসকেল চাপের গ্যাসের তাপমাত্রা যদি 1°C বাড়ানো হয়, এর চাপ কতটুকু বাড়বে বলো? আয়তন প্রসারণ সহগ বা চাপ প্রসারণ সহগের সমান বাড়বে, তাই না? চাপ প্রসারণ সহগের সমান বাড়বে, যে আমার 0°C চাপের থেকে যদি আমি 1°C তাপমাত্রা বাড়াই, প্রতি 1°C জন্য যতটুকু বাড়ে সেটাকে কি বলা হয় বলো? আয়তন প্রসারণ সহগ বা চাপ প্রসারণ সহগ। তাহলে এখানে কতটুকু বাড়বে তোমরা একটু বলো? 11-এর কি হবে? 11-এর হবে 0.00366, ঠিক আছে, 0.00366 বা ওই যে 1/273 বা 0.00366 প্রতি 1°C জন্য এতটুকু বৃদ্ধি পায়, ঠিক আছে। ওকে, তাহলে আমরা ক্লিয়ার এটা 0 থেকে 1 বৃদ্ধির জন্য, 0 থেকে 1 বৃদ্ধির জন্য, তাহলে আমরা এটা বুঝলাম। তারপর দেখো চাপ এবং আয়তনের নির্দেশকারী রেখা কোনটা? চাপ এবং আয়তনের সম্পর্ক প্রকাশ করে কোন লেখচিত্রটা? সবাই একটু অ্যান্সার দাও এটার। 11 নাম্বার কোয়েশ্চেনে চাপ এবং আয়তনের সম্পর্ক কোন রেখার মাধ্যমে প্রকাশ করা যাবে, মানে কোন গ্রাফ দিয়ে প্রকাশ করা যাবে? 12-এর অ্যান্সারটা দিয়ে ফেলো সবাই। চাপ এবং আয়তন সবাই একটু বলো, সবাই পারো আমি জানি। তাপসিয়া নাদিয়া বলে ফেলছো 12-এর এ, আয়তাকার অধিবৃত্ত বা অধিবৃত্ত। আর সরল রেখা কোন ক্ষেত্রে হইতো? সরল রেখা হইতো আমাদের চাপ সমানুপাতিক, আয়তন সমানুপাতিক হচ্ছে তাপমাত্রা, আর চাপ সমানুপাতিক তাপমাত্রা, এটার ক্ষেত্রে গ্রাফটা হয়তো আমাদের সরল রেখা, মূল বিন্দুগামী সরল রেখা, শুধু সরল রেখা না, আবার সেক্ষেত্রে কি হইতো? মূল বিন্দুগামী সরল রেখা হইতো, ঠিক আছে, মূল বিন্দুগামী সরল রেখা হইতো সেই ক্ষেত্রে। এখানে এটা বলে নেই আর কি, আমরা একটু জেনে রাখলাম আর কি, এটুকুই। তারপরে আসি আমরা, দেখো 12-এর এ সবাই অ্যান্সার দিছো, সাবাস সাবাস সাবাস, শান্তনিও, আব্দুল নোমান, শাকিলা পারভিন, রাজসাবা, বিক্রম সানা সবাই উত্তর দিয়ে ফেলছো। তারপরে দেখো একই তাপমাত্রা
এবং চাপে সমান আয়তনের সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। মানে আমি যদি তাপমাত্রা এবং আয়তনটাকে তাপমাত্রা এবং চাপ আমি যদি তাপমাত্রা টি এবং পি কে ধ্রুবক রাখি, তাহলে সমান সংখ্যক আয়তনের গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে। মানে সমায়তন গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে। মানে যেই গ্যাস নেই না কেন, অক্সিজেনের যদি আমি 10 লিটার নিই, ওইটাতে যতটুকু অণু থাকবে, কার্বন ডাইঅক্সাইড 10 লিটার নিলেও ওইটাতে অতটুকুই অণু থাকবে। মানে আয়তন সমান হইলে আমার আয়তন যতটুকু অতটুকুতে সমান সংখ্যক অণু থাকবে সকল গ্যাসের জন্য। কোন ক্ষেত্রে? যদি তাপমাত্রা এবং চাপটা ধ্রুবক হয়। তাহলে এখন এটা কার সূত্র? এটা কার সূত্র? তোমরা অলরেডি অ্যান্সার দিয়ে ফেলছো, 13-4, এটা অ্যাভোগাড্রোর সূত্র। ঠিক আছে, অ্যাভোগাড্রোর সূত্র। আমাদের সমায়তন গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। আচ্ছা, তারপরে আসি আমরা হ্রদের গভীরতা নির্ণয়। হ্রদের গভীরতা নির্ণয় আমাদের সিকিউর জন্য এইচএসসিতে 4 নম্বরের জন্য আসতো, একদম মাস্ট কমন আসা একটা কোয়েশ্চেন ছিল, তো আসতো। সেটা আমরা এখন শর্টকাট দিয়ে আমাদের কিসের জন্য আসবে? আমাদের এমসিকিউর জন্য করতে হবে। তাহলে বড় ম্যাথ তো আমরা করবো না, আমরা নিশ্চয়ই শর্টকাট দিয়ে ম্যাথটা করবো। তাহলে দেখো, আমাকে ওই সময় বলে দিবে যে হয় বুদবুদের আয়তন n গুণ হয়েছে অথবা বুদবুদের ব্যাসার্ধ n গুণ হয়েছে। যদি আয়তন এত গুণ হয়েছে বলে বা আয়তন n গুণ হয়েছে বলে, তাহলে আমরা সূত্র নিব H ইকুয়াল হ্রদের গভীরতা। একটা কুয়া, হ্রদ, পুকুর, যেটাই বলুক না কেন, খাল বিল যাই বলুক না কেন, সূত্র হবে n-1 ইন্টু 10.34। এটা দিয়ে যদি করো সব থেকে অ্যাকুরেট অ্যান্সার আসবে। 10.34 দিয়ে যদি ম্যাথ করো, ঠিক আছে, সব থেকে কাছাকাছি অ্যাকুরেট ভ্যালু পাবা। অনেকে 10.2 মনে রাখো, অনেকে 10.3 মনে রাখো, আমি বলবো একদম 10.34 মনে রাখো, একদম মাস্ট অ্যাকুরেট একটা কাছাকাছি অ্যান্সার পাবা। তারপরে n³ - 1 ইন্টু 10.34। যদি আমাকে ব্যাসার্ধ কত গুণ হয়েছে বলে, যদি বলে ব্যাসার্ধ n গুণ হয়েছে, তাহলে n এর উপর একটা কিউব দিতে হবে, -1 ইন্টু 10.34। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কথা। আমরা পরের টপিকে যাই, পরের ম্যাথটা দেখি। দেখো, একটি বুদবুদের আয়তন একটি হ্রদের তলদেশ হইতে তার পৃষ্ঠে ওঠার পর বৃদ্ধি পেয়ে কয় গুণ হয়েছে বলছে? দেখো, 10 গুণ হয়েছে। তাহলে n এর ভ্যালু 10। কি বৃদ্ধি পাইছে? দেখো, আয়তন বৃদ্ধি পাইছে। ঠিক আছে, আমার কি বৃদ্ধি পাইছে? আয়তন বৃদ্ধি পাইছে, বুঝছো? আয়তন বৃদ্ধি পাইছে, তাহলে আয়তনের সূত্র নিতে হবে। তাহলে আমাকে বলছে যে আমার হ্রদের গভীরতাটা কত, হ্রদের গভীরতাটা কত, বুঝছো? তাহলে আমরা এখান থেকে যাই দেওয়া থাকলে কেন, আমাদের এত কিছু দরকার নেই। আমাদের এখানে ম্যাথের জন্য সূত্র হবে কি বলো? H ইকুয়াল n³ ইন্টু 10.34। তাহলে আমরা এখানে পাই 10-1 ইন্টু 10.34। আমরা এখানে পাই 9 ইন্টু 10.34। এটা আমরা ক্যালকুলেট করলে পাই 4 নং 36-এর 6, হাত থেকে 3, 3 নং 27-এর 3-এ 30-এর 0, হাত থেকে 3, 9 0 0, এই 3, 9 1 9, 0.2 ঘর এখানে। তাহলে আমরা এখানে পাইতেছি 93.06 মিটার। বললাম না, এটা যদি নিয়ে করো 10.34, কাছাকাছি একটা ভ্যালু পাবা। দেখো, 93.02, মানে অ্যাকুরেট, মোটামুটি অ্যাকুরেসির কাছাকাছি পাবা, ভালো অ্যাকুরেসি পাবা। তাহলে এখানে আমার 14-র বি আসতেছে অ্যান্সার। তোমরা অলরেডি অ্যান্সার দিয়ে ফেলছো সবাই, সাবাস, ভেরি গুড, হয়ে গেছে সবার। তাহলে এই জিনিসটা মাথায় রেখো। মানে কেন আমি এটা বলতেছি 10.34 মনে রেখো, অনেক সময় ভ্যালুগুলো অনেক কাছাকাছি থাকে। তো আমরা একটু দূরের ভ্যালু যদি নেই, 10.2 নেই বা 10.3 নেই, সেক্ষেত্রে মিলতে চায় না। আমরা যদি যত কাছাকাছি এই দশমিকের ভ্যালুটা নিব, তত আমার কাছাকাছি অ্যান্সারটা হবে। তারপর দেখো, পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সিসি। দেখো, গ্রাম পার সিসিতে দেওয়া, কেজি পার মিটার কিউবে দেয়নি, গ্রাম পার সিসিতে দিছে। তারপরে আমার 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার অভিকর্ষজ ত্বরণ, মানে আমাকে এটা এসআইতে দেয়নি, এগুলো সব সিজিএসে দেওয়া। তারপরে আমার এখানে বলছে 20 সেন্টিমিটার গভীরতায় পারদের চাপ কত? পারদের চাপ এসআই এককে হয়তো নিউটন পার মিটার স্কোয়ার, আর যেহেতু এটা সিজিএস এককে, তাহলে হবে কি ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে দেখো, সবগুলো ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারে রাখা। তাহলে আমি ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারে ম্যাথ করার জন্য যেভাবে যেভাবে আছে, এগুলো এভাবেই বসাবো। আমরা পারদের তলদেশে চাপের সূত্র জানি, P ইকুয়াল H রো জি। এই এইচটা হচ্ছে কতটুকু গভীরতা, ঠিক আছে, গভীরতা কতটুকু গভীরে আছে, ঠিক আছে, কতটুকু উপর থেকে কতটুকু গভীরে আছে। এখানে বলছে কি যে আমার 20 সেন্টিমিটার গভীরতায়, মানে বুঝছো, অনেক সময় তোমাকে একটু ট্রিক করে। ট্রিকটা কেমন করতে পারে, যে তোমাকে বলে দিল যে পুরাটার হচ্ছে আমার এখানে ধরো 100 সেন্টিমিটার, ঠিক আছে, পুরাটা 100 সেন্টিমিটার বললো। এটার তলদেশ থেকে 20 সেন্টিমিটার উপরে চাপ কত হবে, মানে এই লেভেলে তলদেশ থেকে 20 সেন্টিমিটার। তাহলে এইচ এর ভ্যালু কিন্তু 20 হবে না, এইচ এর ভ্যালু কি হবে? উপর থেকে গভীরতাটা হবে এইচ এর ভ্যালু তাহলে কত হবে বলো? এইচ ইকুয়াল হবে 80 সেন্টিমিটার। মানে এই জিনিসটা একটু বুঝছো, যে উপর থেকে গভীরতা হচ্ছে আমার এইচ এর ভ্যালু, এইচ রো জি। কারণ অনেক সময় কোয়েশ্চেন ট্রিক করতে পারে। তাহলে এখানে আমার এইচ দেওয়া আছে কত? 20, আর আমাদের রো হচ্ছে কত? দেখো, রো আমাকে বলে দিছে 13.6 ইন্টু জি দিয়ে দিছে আমাকে 980। ঠিক আছে, এই হচ্ছে আমাদের হিসাব। তো আমরা এখান থেকে যেটা করতে পারি, আমরা ধরো এই যে এই শূন্যটা দিয়ে এই দশমিক উঠাই দিই,
এই শূন্যর মাধ্যমে আমরা এই দশমিকটা উঠাই দিলাম, তাহলে আমার থাকতেছে কি দেখো 136 × 98, তাহলে 136 × 98 যদি আমরা করি তাহলে কি পাই দেখো 1, আচ্ছা দেখো আমরা এখানে 136 / 99 × 98 যদি করি তাহলে কত, 6 × 48 = 8, হাত থেকে 4, 3 × 8 = 24, আর 4 × 28 = 8, হাত থেকে 2, 8 × 8 = 2 = 10, তাহলে 0, 6 × 54 = 4, হাত থেকে 5, 3 × 27 আর 5 = 32, আর 2, হাত থেকে 3, 9 × 9, 9 আর 3 = 12, আমরা পাই 8, 12 × 2 3, 3 1, তাহলে আমরা 13328 পাইতেছি। এটার সাথে দেখো একটা শূন্য দিতে হবে, এখানে 20 গুণ করার কারণে এখানে একটা শূন্য দিব, আর এটারে 2 গুণ করব, ঠিক আছে। আমরা এখানে এটারে দেখো এই 20 এর জন্য এখানে একটা শূন্য বসাইতেছি আর 2 গুণ করতেছি এটারে, তো কত হবে 8 × 2 = 16, 6, আর থাকে 1, 2 × 2 = 4, আর 1 = 5, আর আমার এখানে 3 × 2 = 6, 3 × 2 = 6, 2 × 1 = 2, ঠিক আছে। আমার তাহলে অ্যান্সার আসতেছে কি বলো, আমাদের এখানে যদি আমরা মিলাই দেখি 266.560 × 10³ ঠিক আছে, এত প্যাসকেল অ্যান্সার আসতেছে, সরি এত প্যাসকেল না, এত ডাইন/সেন্টিমিটার অ্যান্সার আসতেছে, ডাইন/সেন্টিমিটার²। দেখো আমি স্লোলি করে করে তোমাকে বুঝাই বললাম, তাহলে তুমি দেখতে পাচ্ছ আমাদের অ্যান্সার হচ্ছে এটা। বুঝছো সবাই? সবাই ক্লিয়ার কিনা বলো? মানে গভীরতার জিনিসটা কিন্তু বুঝছো যে নিচের থেকে না, এটা উপর থেকে গভীরতা। সবাই অ্যান্সার দিয়ে ফেলছো, কারো কোনো ঝামেলা নাই আশা করি না। 15A সবাই বুঝছি তো না? সবাই ক্লিয়ার কিনা একটু বলো। সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা? আচ্ছা ভিডিও অনেক দেরিতে লোড হয় না নেটের কারণে। আচ্ছা অনেকে অ্যান্সার দিছে 15A। ওকে 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 ওকে, নেট কি ঝামেলা করতেছে? ওকে সামনে যে ক্লিয়ার, সবাই ক্লিয়ার। তারপরে দেখো আমরা আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টপিকে চলে আসছি, সেটা হচ্ছে আমাদের সিআরএমএস বেগ বা বিভিন্ন রকমের বেগ হয়। আমরা একটু জিনিসগুলো একটু জেনে যাই। হ্যাঁ, গড় বেগ, শুধু যদি গড় বেগ বলে এই কথাটা আমাকে কি বোঝায় জানো? গড় বেগ যদি বলে তাহলে আমার বোঝায় যে আমার যতগুলো অণুর বেগ দেওয়া আছে সবাইকে সিম্পল যোগ করব, যতগুলো থাকবে ততগুলোকে সিম্পল যোগ করে ওদের সংখ্যা দ্বারা ওকে ভাগ দিয়ে দিব, মানে যেই কয়টা আছে সেই কয়টা দ্বারা ভাগ দিয়ে দিব। এটা হচ্ছে নর্মাল গড় বেগ শুধু বললে এটা হচ্ছে কাজ। গড় বর্গবেগ বললে কি হবে? গড় বর্গবেগ বললে আমরা সবগুলো বেগের বর্গ করব, বর্গের যোগফল নিব প্রথমে, v1² প্লাস v2² প্লাস এরকম ডট 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 যতগুলো থাকবে, ধরো n সংখ্যক থাকবে, n সংখ্যক অণুর বেগ দেওয়া থাকবে vn², সবাইকে যোগ করব, যোগ করার পরে যতগুলো ছিল তত দ্বারা ভাগ করে দেবে, এটাকে বলা হবে গড় বর্গবেগ। এরপরে আসো গড় বর্গমূলীয় বর্গবেগ বা মূল গড় বর্গবেগ। এটা কি বুঝাইতেছে? এটা বুঝাইতেছে, এটাই আমাদের মেইন জিনিস, সিআরএমএস বেগ, আমাদের সেই মেইন কাঙ্ক্ষিত সিআরএমএস, যেটা আমরা পড়বো আসলে, যেটা নিয়ে আমাদের বেশি কোয়েশ্চেন আসে, এটা নিয়ে আসবে। দেখো এটার ক্ষেত্রে কাহিনী কি হবে, এটার ক্ষেত্রে আমরা গড় করব, বর্গের গড় করব প্রথমে, v1² প্লাস v2², তারপরে আমাদের ডট 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 আমাদের থাকে vn²। এটার মধ্যে আবার আমরা কি দ্বারা ভাগ করব? n দ্বারা ভাগ করব, এটার উপরে আবার রুট দিয়ে দিতে হবে, মানে গড় বর্গবেগ করার পরে সেটার উপর আবার রুট দিয়ে দিলে আমার সেটা হয়ে যাবে আমাদের মূল গড় বর্গবেগ। ঠিক আছে, এটা আমরা সবাই বুঝলাম। হ্যাঁ, এই ধরনের কোয়েশ্চেন আসে, এই সূত্রগুলো থেকে আমার খাটাইতে হয় কোয়েশ্চেনগুলো। আর সর্বাধিক সম্ভাব্য বেগ কোনটা? সর্বাধিক সম্ভাব্য বেগ হচ্ছে, মনে করো অনেকগুলো বেগ দিলাম, 1 2, অনেকগুলো অণুর বেগ 3 3 3 4 5, সবগুলো মিটার/সেকেন্ড এককে। এখানে আমি কয়টা অণুর বেগ দিছি দেখো, 7টা অণুর বেগ দিছি। হ্যাঁ 7টা অণুর বেগ দিছি। এখানে সবগুলো অণুর মধ্যে বেশিরভাগ অণু যেই বেগে গতিশীল থাকবে, দেখো 3 3 3, বেশিরভাগ অণু 3 মিটার/সেকেন্ড বেগে গতিশীল না, এটাকে বলা হবে সর্বাধিক সম্ভাব্য গতিবেগ। ঠিক আছে, সব থেকে বেশি সম্ভাব্য পরিমাণ, বেশিরভাগ অণুর বেগ হচ্ছে এটা। সবাই বুঝছো কিনা বলো? সর্বাধিক সম্ভাব্য বেগটা সবাই বুঝছো কিনা বলো? সবাই ক্লিয়ার কিনা? এটা আমাদের যতগুলো অণু থাকবে তার মধ্যে সব থেকে বেশিবার যে এটা রিপিট হবে, প্রচুরকের মতো যেটা রিপিটেশন বেশি, সেটাই আমাদের এখানে সর্বাধিক সম্ভাব্য বেগ। ঠিক আছে, তারপরে আসি আমরা। দেখো আমাদের সিআরএমএস বেগের ফর্মুলা কি? √3RT/m আর √3p/ρ। এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে এই এমটা কিন্তু অবশ্যই কেজি এককে বসাইতে হবে, ভুলো না। এমটা কিন্তু অবশ্যই কেজি এককে বসাইতে হবে। তুমি কার্বন ডাইঅক্সাইডের ভর জানো 44 গ্রাম, তাহলে ওটা কেজিতে নিতে হলে কি করতে হবে? 44 × 10⁻³ এটা 10⁻³ গুণ করে তারপর এখানে বসাইতে হবে, কেজিতে বসাইতে হবে। আর একক কি পাবো? সিআরএমএস বেগ যেহেতু এটা একটা বেগ, তাহলে একক পাবো মিটার/সেকেন্ডে আমরা মানে বেগটা পাবো। ঠিক আছে, মিটার/সেকেন্ড, এই হচ্ছে কথা। আচ্ছা সামনে আমরা আগেই দেখো, তাহলে দেখো যে আমাদের গ্যাসের অণুগুলোর
মূল গড় বর্গবেগ ভিআরএমএস বলছে, সিআরএমএস না বলে সমস্যা নাই। তো এখানে পরম তাপমাত্রা বলছে টি, তাহলে আমাদের এদের মধ্যে সম্পর্ক কোনটা হবে? সবাই একটু বলো যে ভিআরএমএস বেগ মানে সিআরএমএস বেগ এবং আমাদের তাপমাত্রার মধ্যে সম্পর্ক, আমরা যেই সূত্র জানি সেই সূত্র থেকে এখানে সম্পর্ক কোনটা বের হয় বলো? সিআরএমএস ইকুয়াল আমরা জানি, সিআরএমএস এটা ইকুয়াল আমরা জানি √3r/t ডিভাইডেড বাই এম। তাহলে আমরা এখানে পাইতেছি সি এর সাথে টি এর সম্পর্ক কি বলো? সিআরএমএস এটা সমানুপাতিক পাইতেছি তাপমাত্রা। ঠিক আছে, তাহলে আমাদের 16 এর কি হইতেছে? 16 এর আমাদের এই অ্যান্সার হইতেছে। যারা যারা অ্যান্সার দিছো সবাই ভেরি গুড। ঠিক আছে, আমরা সামনে আগাই। দেখো তাহলে এটা বুঝলাম আমরা। তারপরে দেখো স্থির চাপে কোনো তাপমাত্রায় কোনো গ্যাসের মূল গড় বর্গবেগ আমাদের প্রমাণ চাপ ও তাপমাত্রার মূল গড় বর্গবেগের অর্ধেক, মানে দেখো আমাদের পরের যে গড় বর্গবেগটা বা সিআরএমএস বেগটা সেটা অর্ধেক হয়ে গেছে। অর্ধেক হয়ে গেলে কি জানতে চাইছি এখানে? কোন তাপমাত্রায়, মানে কোন তাপমাত্রায় অর্ধেক হবে? ঠিক আছে, কোন তাপমাত্রায় এটা অর্ধেক হবে? প্রমাণ চাপ ও তাপমাত্রার অর্ধেক হবে। হ্যাঁ, প্রমাণ চাপ ও তাপমাত্রা। প্রমাণ তাপমাত্রা মানে কি বলো? 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। এটা হচ্ছে আমার T1, আমার T2 জানতে চাইছে, বুঝছো? আর আমার বলছে পরের C2টা অর্ধেক হয়ে যাবে। তাহলে আমরা সম্পর্কটা কাজে লাগাই। দেখো আমরা কি বের করবো? T2 বের করবো, তাই না? তাহলে T2/T1 এটার উপরে স্কোয়ার হবে, এটা ইকুয়াল হবে C2/C1। এগুলো সবাই বুঝতেছো তাই না, যে আমাদের সিআরএমএস বেগের সম্পর্ক কি? সি সমানুপাতিক √T, সি সমানুপাতিক √T। তো আমরা রুটটা স্কোয়ার করে দিছি, সি এর উপরে স্কোয়ার, আর রুটটা হয়ে গেল শুধু। আমরা কি করছি? আমরা ভুল করছি একটু, না এটা ভুল করছি, সরি একটু ভুল করছি। আমরা তো এখানে যেটা পাবো সেটা হচ্ছে যে স্কোয়ার করলে সি এর উপরে স্কোয়ার যাবে আর টিটা নর্মাল থাকবে। তাহলে কি হবে বলো? T2/T1 এটা হবে C2/C1 এটার উপরে আমরা স্কোয়ার দিয়ে দিব। আমরা এখানে T2 বের করতে চাই, তাহলে T2 বের করার জন্য আমরা কি করব বলো? T2 এটা ইকুয়াল হবে C2/C1। দেখো পরেরটা অর্ধেক হয়েছে, তার মানে কি বলো? পরেরটা C2 এর জায়গায় হবে 1, C1 এর জায়গায় হবে 2, মানে C1 ছিল দ্বিগুণ তাই ওর জায়গায় 2, C2টা মানে পরেরটা হয়েছে অর্ধেক তাহলে ওর জায়গায় 1, এটার উপরে স্কোয়ার ইন্টু আগের T1 কত ছিল? T1 ছিল আমাদের 273। তাহলে আমরা যেটা পাইতেছি 273/4 পাইতেছি 1/2। তাহলে আমরা এটা বুঝতেই পারতেছি, এটা যদি হিসাব করি কোনটা আসবে বলো? এই 62.25 সামথিং আসবে। তো আমরা এটার হিসাব করার দরকার নেই, 273কে আমরা 4 দ্বারা ভাগ করলে এরকম কিছু একটা পাবো, 62 পয়েন্ট সামথিং, আর বাকিগুলো তো কাছাকাছি নাই, দূরে। তো আমরা এখানে অ্যান্সার পাইতেছি 17 এর এ। তাপসিয়া নাদিয়া বলছো 17 এ। সাবাস। তাহলে দেখো সবাই বুঝছো কিনা একটু বলো, সবাই ক্লিয়ার কিনা? এই সিআরএমএস বেগের সম্পর্কগুলো থেকে ম্যাথ অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। ঠিক আছে, সিআরএমএস বেগের ম্যাথগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো আমরা এটা বুঝতে পারলাম, আশা করি সবাই ক্লিয়ার কিনা। রাজসাবা বলছো 17 এ। আচ্ছা, সবাই ক্লিয়ার হইলে আমাকে একটু বলে ফেলো যে ক্লিয়ার। হ্যাঁ, সবাই ক্লিয়ার হইলে আমাকে বলে ফেলো ক্লিয়ার, তারপরে দেখি। আসো সবাই ক্লিয়ার হইলে আমি এটা শুরু করবো। একটু বলো, সবাই বলো ওইটুক পর্যন্ত ক্লিয়ার কিনা? এতক্ষণ যতটুকু করলাম একটু ক্লিয়ার হইলে আমরা এখন এটা শুরু করব। আচ্ছা, ক্লিয়ার। দেখো 3টি গ্যাস অণুর আমার বেগ যথাক্রমে কত? 25, 30, 35। তাহলে এটা আমি প্রথমে একটু মেইন নিয়ম একটু হালকাভাবে করি। হ্যাঁ, একটু ফর্মালিটিস মেইন নিয়মে করি। সিআরএমএস বেগ চাইছে, সিআরএমএস বেগ দেখো 3টা অণুর বেগ দিছে আলাদা। সিআরএমএস বেগ কিভাবে বের করতে আমরা বলছিলাম, যেটা রুট দিব, তারপর প্রত্যেকটাকে বর্গ করব, মানে 25কে বর্গ করব, তাহলে কত হবে? 625। এরপরে আমাদের এই 30কে বর্গ করবো, তাহলে আমরা 900 পাবো। আর এই পরে যে আছে আমাদের 35কে বর্গ করলে আমরা কত পাবো? 1225 পাবো। এটা পাবো 1225কে বর্গ করলাম, ডিভাইডেড বাই কয়টা? ওরা 3 জন, তাই না? 3 দ্বারা ভাগ দিব। তাহলে এটা করার পরে তুমি দেখবা যে তোমার আসতেছে 30.3। তুমি এটা হিসাব করে দেখতে পারো, 30.3 আসবে। এখন কথা হচ্ছে যে আমরা কি এভাবে করব? এভাবে করলে তো আমাদের ভালো সময় যাবে। এটাকে যে আমি বর্গ করলাম, অনেকের হয়তো বর্গগুলো মুখস্থ থাকবে না। 25কে স্কোয়ার করলে 625, 30কে স্কোয়ার করলে 900, 35কে স্কোয়ার করলে 1225, এগুলো তো হয়তো অনেকের অনেক সময় মনে থাকবে না। তো আমাদের কি করতে হবে বলো? এগুলো তখন গুণ করে বের করতে হবে। তো আমরা যেটা করবো, যেভাবে আমরা করবোই না, এভাবে করতে গেলে আমাদের একটু টাইম কনজিউম হবে। আমি তোমাদের একটা চোরামি শিখাই, সেই চোরামিটা একটু ভালো মতো বুঝো। আমাদের মাঝে যেটা থাকে, মাঝামাঝি যেটা থাকে, দেখো আমাদের 25 আছে, 30 আছে, 35 আছে। এই টাইপের কোয়েশ্চেন কিন্তু অনেকবার আসছে। একটু বুঝো, বাউ এই কোয়েশ্চেন অনেক পছন্দ করে, অনেকবার আসছে। এই সেম ভ্যালু দিয়েই অনেকবার আসছে, তারপর আরও ভিন্ন ভ্যালু দিয়েও আসছে। মাঝে যেটা থাকবে মনে রাখবা যে গড় বর্গমূলীয় বর্গবেগ হবে তার একটু বেশি। তাহলে এটা যদি 30 হয় তাহলে আমাদের অ্যান্সার কি আসবে বলো? 30.3। সবাই ক্লিয়ার কিনা বলো?
সবাই শর্টকাটটা ক্লিয়ার কিনা বলো। আমার যদি এরকম 3টা 4টা 5টা যদি দিয়ে কেটে দেওয়া থাকুক না কেন, আমাদের মাঝে যেটা থাকবে মাঝেরটার কি হবে বলো, আর বিজোড় সংখ্যক থাকবে। যত কোয়েশ্চেন আসছে এই পর্যন্ত বিজোড় সংখ্যক থাকবে, কারণ জানে যে তুমি হচ্ছে জানো এই ট্রিকটা অ্যাপ্লাই করে করো, এই ট্রিকটা অ্যাপ্লাই করার জন্যই তোমাকে এটা দিতেছে যে আমার মাঝে যেটা থাকবে তার থেকে একটু বেশি ভ্যালু আসবে। তাহলে মাঝে আছে 30, তাহলে 30 থেকে একটু বেশি আসবে মানে 30.3। সবাই বলো এই শর্টকাটটা ক্লিয়ার কিনা। আচ্ছা দেখো, তাহলে আমরা একটু পরেরটা তোমরা অ্যান্সার করো। যে পরের কোয়েশ্চেনটা দেখো কি বলছে, কোনো গ্যাসের 3টা অণুর বেগ 2 কিলোমিটার পার সেকেন্ড, 3 কিলোমিটার পার সেকেন্ড, 4 কিলোমিটার পার সেকেন্ড, গড় বর্গমূলীয় বর্গবেগ বা মূল গড় বর্গবেগের মান কত? তাহলে একটু আমাকে বলে ফেলো এটা কত হবে। তুমি এখানে কোনো ম্যাথ করা লাগবে না, তুমি অপশন দেখে বলো কোনটা অ্যান্সার হবে। অপশন দেখে বলো কোনটা অ্যান্সার হবে, কোনো ম্যাথ করা লাগবে না। এটার অ্যান্সার বলো। সাবাস সাবাস সাবাস, অলরেডি অ্যান্সার চলে আসতেছে। সবাই বলো, সবাই বলো, সবার অ্যান্সার দেখতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাজসাবা বলছে 19-2, বিক্রম সানা বলছে 19-2, আব্দুল নোমান বলছে 19-2। সাবাস, ভেরি গুড। দেখো আমাদের এখানে মাঝেরটা ছিল 3, তাহলে 3 থেকে একটু বেশি আসবে 3.1, তাহলে অ্যান্সার। দেখো শুধু 3ও কিন্তু অ্যান্সার আছে, মনে রাখবা যে 3 অ্যাকুরেট হবে না, 3 থেকে একটু বেশি, স্লাইটলি একটু বেশি হবে, যে ভ্যালুই থাকবে কেন কেন। তাহলে 3.1 কিলোমিটার পার সেকেন্ড, একক সেম থাকবে। তাহলে সবাই ক্লিয়ার? হ্যাঁ, তারপরেরটা উত্তর করো। তারপর দেখো কোনো অণুর কোনো গ্যাসের 5টা অণুর বেগ হচ্ছে 1 2 3 4 5, তাহলে গড় বর্গবেগের বেগের গড় বর্গের মূল মানে গড় বর্গমূলীয় বেগ মানে সিআরএমএস বেগ এবং নর্মাল গড় বেগের অনুপাত কত হবে। নর্মাল গড় বেগ এবং সিআরএমএস বেগের অনুপাত কত হবে। তাহলে আমরা এটা একটু করে দেখতে হবে, এটা যেহেতু আমার ভ্যালু আকার আছে এটা করে দেখতে হবে। তাহলে দেখো সিআরএমএস এর কিভাবে হিসাব হবে বলো, প্রত্যেকটাকে বর্গ করতে হবে। তাহলে বর্গ করি আমরা, এটাকে 1 স্কোয়ার করলে কত বলো 1, 2 রে স্কোয়ার করলে 4, 3 রে স্কোয়ার করলে আমাদের 9, তারপর আমাদের 4 কে স্কোয়ার করলে 16, 5 কে স্কোয়ার করলে 25, ডিভাইড বাই ওরা কয়জন, ওরা 5 জন, তাহলে 5 দ্বারা ভাগ। তাহলে কত আসে দেখো, আসতেছে উপরে দেখো 55, 55 বাই 5, 5, তাহলে আমার কত আসে বলো 55 বাই 5 করলে 11, তাহলে √11 আসতেছে আমার এখানে সিআরএমএস বেগের হিসাব। এখন যদি আমরা নর্মাল অ্যাভারেজ বেগ বের করি মানে ভি অ্যাভারেজ মানে নর্মাল অ্যাভারেজ, যেটা নর্মাল অ্যাভারেজ কি করতে হয়, আমরা বাচ্চাকালে যে গড় শিখছি সবগুলোর যোগ কইরা যতগুলো আছে তত দ্বারা ভাগ। তাহলে 1 + 2 + 3 + 4 + 5 ডিভাইডেড বাই কয়জন, ওরা 5 জন। তাহলে এটা দ্বারা ভাগ করি, দেখো কি পাই আমরা। আমাদের এখানে 3 3 6 4 10 5 15 ভাগ 5, তাহলে কত আসে বলো 3 আসতেছে। তাহলে আমরা এদের অ্যাভারেজ সিআরএমএস আর এটার অনুপাত চাইছে, তাহলে সিআরএমএস = ভি অ্যাভারেজ চাইছে। এটা কত হয় বলো, ভি অ্যাভারেজ চাইছে, ভি অ্যাভারেজ। এটা কত হবে বলো √11:3। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে √11:3। সবাই বলে ফেলো ক্লিয়ার কিনা। আচ্ছা, নীলিমা ইব্রাহিম বলছে হাতে ব্যথা পাইছো, কিভাবে ব্যথা পাইছো বলো। পানির মধ্যে হাত চুবাই রাখো, তাহলে হাতের ব্যথা চলে যাবে। আচ্ছা তাহলে আমরা বুঝছি এটা, তাই না? তাহলে √11:3 আমাদের অ্যান্সার। আচ্ছা তাহলে আমরা মনে রেখো, আবার কেউ 3:√11 দাগেও না। প্রথমে যে বলছে, প্রথমে কারে বলছে, প্রথমে বলছে সিআরএমএস, তারপরে বলছে গড় বর্গমূলীয় মানে গড় বেগ, নর্মাল গড় বেগ। তাহলে আগে সিআরএমএসটা থাকবে, তারপরে গড় বেগটা থাকবে। তাহলে সবাই ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার কিনা বলে ফেলো। আচ্ছা আমরা সামনে আগে, হ্যাঁ সামনে আগে। দেখো আমাদের 3টা অণুর বেগ দেওয়া আছে 20, 25, 30। তাহলে আমাদের এখানে গড় বর্গমূলীয় বর্গবেগ কোনটা হবে? তোমাদের থেকে অ্যান্সার শুনতে চাই, তোমরা বলো এখানে কোনটা অ্যান্সার হবে। 21 নম্বরের অ্যান্সার কি হবে বলো, কোনটা অ্যান্সার হবে? এই কোয়েশ্চেন অনেক বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ একটু ভালো মতো এই কোয়েশ্চেনটা অ্যান্সার দাও, বলো। মানে এই টাইপগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, এগুলো ভালো মতো দেখবা, শর্টকাটগুলো একটু মাথায় রাখবা, ভুলে টুলে যাবা না। আব্দুল্লাহ নোমান বলছো এ, বিক্রম সানাও বলছো এ, সাবাস। 25.53, মাঝেরটার একটু বেশি। তাহলে আমরা পরের কোয়েশ্চেনে যাই। দেখো স্বাভাবিক বা প্রমাণ চাপ কত, স্বাভাবিক বা প্রমাণ চাপ কত, এখানে অ্যান্সার দেখে বলো কোনটা। তোমরা একটু বলে ফেলো, আমাদের এখানে 22 নম্বরের স্বাভাবিক বা প্রমাণ চাপ সেটা কত। স্বাভাবিক বা প্রমাণ চাপ সেটা কত? স্বাভাবিক বা প্রমাণ চাপ কোনটা হবে বলো, সবাই একটু অ্যান্সার দিয়ে ফেলি। রাজসাবা বলছো কোনোটি নয়, সাবাস কোনোটি নয়। তাহলে হবে কোনটা বলো তো। আমরা একটু মনে রাখবো যে আমাদের প্রমাণ চাপ মানে হচ্ছে আমাদের 1 ATM। 1 ATM মানে কত বলো, 1 ATM মানে হচ্ছে আমাদের 101/325 প্যাসকেল। ঠিক আছে, এটারে বলা যায় 760 মিলিমিটার এইচজি। এটারেই বলা যায়
এটারই বলা যায় 76 সেন্টিমিটার এইচজি, এটারই বলা যায় 0.76 মিটার পারদচাপ মিটার এইচজি। আবার চাইলে এই যে এটারে 1000 দ্বারা যদি ভাগ করো তাহলে এটা লেখা যাবে 101.325 কিলো প্যাসকেল, ঠিক আছে, কেপিএ। তাহলে এইগুলো আমরা একটু ভালোভাবে মনে রাখবো, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু প্রমাণ চাপ, আচ্ছা বেশি দুষ্টামি করো, তাই দুষ্টামি করতে যে ব্যথা পাইছো। আরে কি অবস্থা, বড় হয়ে গেছে এখনো দুষ্টামি করো? কয়দিন পর ভার্সিটিতে উঠবা, তাহলে ভার্সিটিতে যেহেতু একদম কাঁপাই ফেলবা সব। ভার্সিটিতে তো দুষ্টামির অনেক সুযোগ, ভার্সিটিতে গেলে আরো বেশি দুষ্টামি শুরু হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে এখানে যদি একটাও মিলে নাই তাহলে আমাদের অ্যান্সার হবে এখানে কোনোটিই নয়। তারপরে আসি আমরা, দেখো এসটিপিতে হাইড্রোজেন অণুগুলোর মূল বর্গবেগ কত হবে। এসটিপিতে হাইড্রোজেন অণুর ঘনত্ব হচ্ছে এত, দেখো ঘনত্ব দেওয়া তোমাকে, রো দেওয়া, তাহলে রো দেওয়া থাকলে সিআরএমএস বেগের সূত্র কোনটা ছিল বলো? সিআরএমএস রুট ওভার 3p বাই রো, তাহলে রুট ওভার 3 ইন্টু পি কত বলো? এখানে আমাকে বলছে এসটিপি, একটু মাথায় রাখো যে এসটিপি মানে হচ্ছে আমার 1 এটিএম চাপ। আর 1 এটিএম চাপটা তো আমরা কি লিখতে পারি বলো প্যাসকেলে নিলে? 1 এটিএম ইকুয়াল কত লিখতে পারি আমরা? 1 এটিএম ইকুয়াল লিখতে পারবো কত বলো? 1 এটিএম ইকুয়াল লিখতে পারি হচ্ছে আমরা 101/325 প্যাসকেল, তাই না? এটারে আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে 10 টু দি পাওয়ার 5 লিখতে পারি, এটা লিখে নিব কাছাকাছি, ঠিক আছে। 101 মানে 1 লাখ, 10 টু দি পাওয়ার 5 মানে 1 লাখ। 101 হচ্ছে 1 লাখের থেকে একটু বেশি, তো আমরা কাছাকাছি নিতেছি, তাহলে আমরা 10 টু দি পাওয়ার 5 লিখতেছি। আর ডিভাইডেড বাই রো দেওয়া আছে আমার এখানে 0.09, ঠিক আছে, 0.09। তাহলে একটু বুঝো বিষয়টা, বিষয়টা হচ্ছে এমন যে আমরা এই দশমিকটা উঠাইতে চাই। দশমিকটা যদি উঠাইতে চাই আমরা, উপরে কি দিতে হবে আমার? এখানে একটা উপরে একটা 100 দিতে হবে, বা 10 স্কোয়ার দিতে হবে। কারণ কি, দশমিকের জন্য একটা 1, দশমিক পরে 2 ঘর, তাহলে এখানে 2টা শূন্য হবে, তার মানে 10 স্কোয়ার। তাহলে এখন 3 আর নিচে 9, তাহলে কি থাকবে বলো? এখানে 1/3 থাকবে, এখানে 1/3 থাকবে। তো 1/3 মানে কত বলো? 0.33। তাহলে আমার ভিতরে থাকতেছে কত বলো? 0.33 ইন্টু 10 টু দি পাওয়ার, আগে 5টা পরে 2টা, তাহলে 10 টু দি পাওয়ার 7 থাকতেছে। তাহলে দেখো আমরা একটা শূন্যকে কাজে লাগাই, একটু চালাকি করে একটা শূন্যকে কাজে লাগাই, তাহলে কত হবে বলো? 3.3 ইন্টু 10 টু দি পাওয়ার 6 হবে। এবার বলো 3কে রুট করলে তো 1.73 হয়, এটা আশা করি আমরা সবাই জানি। 3কে রুট করলে আমাদের হয় 1.73, তাহলে এখানে সংখ্যাটা 3 থেকে একটু বেশি, 3.3, এখানে সংখ্যাটা একটু বেশি, স্লাইটলি একটু বেশি, তাহলে আমার নিশ্চয়ই 1.73 থেকে একটু বেশি হবে। তো আমরা ধরলাম যে 1.3 থেকে আমি যদি 3.3কে রুট করি তাহলে আমরা পাবো 1.73 থেকে একটু বেশি 1.8 ইন্টু এই যে 10 টু দি পাওয়ার 6 ছিল, এটার যদি রুট করি, মনে রাখবা এখানে যেই কয়টা শূন্য থাকে তার অর্ধেক হয়ে যায় রুট করার পরে। তাহলে 10 টু দি পাওয়ার 6 ছিল, এখন হয়ে যাবে 10 কিউব। তাহলে এত আমার কি আসতেছে বলো? এত অ্যান্সার আসতেছে, ঠিক আছে, এত অ্যান্সার আমার এখানে আসতেছে। এখন এটা তো আমার কোন এককে আসছে বলো? এটা আমি কি বের করছি? সিআরএমএস বেগ বের করছি, মিটার পার সেকেন্ডে আসছে। এখন অপশনগুলোর দিকে তাকাই, দেখো কিলোমিটার পার সেকেন্ডে রাখা, তার মানে 1000 দ্বারা ভাগ করবো, 1000 দ্বারা যদি ভাগ করি 1.8 হবে, 10 কিউবটা কাটা যাবে, তাহলে কিলোমিটার পার সেকেন্ড হবে। আশা করি সবাই বুঝতে পারছি, ঠিক আছে। তাহলে 1.84 ইন্টু 10 ইন্টু কিলোমিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে 23-2 অনেক অ্যান্সার দিয়ে ফেলছো, তাহলে সবাই ক্লিয়ার, তাই না? সবাই ক্লিয়ার। তারপরে যাই, আসো তারপরে আমাদের গতিশক্তি। হ্যাঁ, গতিশক্তি থেকে আমরা মনে রাখবো এক পরমাণু গ্যাস কোনগুলো? এক পরমাণু গ্যাস হচ্ছে যেগুলো একটা একটা করে থাকে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ঠিক আছে। তারপরে দ্বিপরমাণু কোনটা? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন মনোক্সাইড। ত্রিপরমাণু কোনগুলো? এই যে মারামারি, কার্বন ডাইঅক্সাইডের ত্রিপরমাণু, ও যদি মানে ত্রিপরমাণু বা বহু পরমাণু যেটাই বলো না কেন, মানে 2 এর বেশি। কার্বন ডাইঅক্সাইডের পরমাণু সংখ্যা যদিও 2 এর বেশি, কিন্তু ও আচরণ করে দ্বিপরমাণুকের মতো, কারণ ওর স্ট্রাকচার হচ্ছে লিনিয়ার। এই জিনিসটা নিয়ে প্রতি বছরই মারামারি লেগেই থাকে, কিন্তু আমি তোমাকে বলতেছি এটাই সঠিক যে আমাদের দ্বিপরমাণু গ্যাস হচ্ছে, মানে কার্বন ডাইঅক্সাইড আচরণ করে দ্বিপরমাণু গ্যাসের মতো। তাহলে কার্বন ডাইঅক্সাইডের স্বাধীনতার মাত্রা হবে 5, এক পরমাণুকে স্বাধীনতার মাত্রা 3। আর বহু পরমাণু বা ত্রিপরমাণু যেটাই বলুক, যারা O3 হোক, তারপরে NH4 হোক, অ্যামোনিয়া NH3, তারপরে আমাদের মিথেন হোক, বাকি যত আছে, মানে যারা 2 এর বেশি, এটা 3 বলছে, এটা আচ্ছা এটার ক্ষেত্রে হবে না, এটা 3 বলছে ওরা, 3 না বলে আমি এখানে বহু বলে দিই, হ্যাঁ, বহু পরমাণু মানে 2 এর বেশি। তাহলে বহু পরমাণু হলে এরা সবাই খাটে, এদের সবার ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হবে 6, ঠিক আছে। তাহলে গতিশক্তির সূত্র দেখো, গতিশক্তির একটা অণুর, এটা কি একটা অণুর সূত্র? এখানে যেটা লেখা এটা কিসের সূত্র? একটা অণুর, ঠিক আছে, একটা অণুর, এই সবার ক্ষেত্রে একটা অণুর লেখা এখানে, ঠিক আছে, একটা অণুর গতিশক্তির সূত্র কি আমাদের? F/2 kT। F কি? F হচ্ছে আমাদের স্বাধীনতার মাত্রা, স্বাধীনতার মাত্রাকে আমরা F দ্বারা প্রকাশ করি, ঠিক আছে, স্বাধীনতার মাত্রা হচ্ছে আমাদের F, স্বাধীনতার মাত্রাকে আমরা F দ্বারা প্রকাশ করি। এখানে F/2 kT ফর্মুলা হচ্ছে একটা অণুর ক্ষেত্রে F/2 kT।
আমাদের একটা অণুর ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে ইকে ইকুয়াল এফ বাই টু কেটি, মানে একটা অণুর গতিশক্তি। কে মানে কি, কে হচ্ছে আমাদের বোল্টজম্যান ধ্রুবক। তাহলে কে এর ভ্যালু কত আমাদের 1.38 ইন্টু 10⁻23। এটা হচ্ছে আমাদের বোল্টজম্যান ধ্রুবকের মানে ভ্যালু। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে আমরা হচ্ছে যদি এমনি যদি আমার গতিশক্তি বের করতে বলে, গতিশক্তি বের করার জন্য ফর্মুলা কি হবে, আমাদের ইকে ইকুয়াল হবে এফ বাই টু এনআরটি। এখন এফ কি, যেই গ্যাস দিবে সেই গ্যাস অনুযায়ী এখানে 3/2, 5/2, 6/2 এনআরটি হবে। এন হচ্ছে মোল সংখ্যা, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক 8.314 বসাবো অবশ্যই, আর টি হচ্ছে টেম্পারেচার কেলভিন এককে। তাহলে আমরা সামনে যাই, দেখো সামনে যাই, দেখো এখানে কি বলছে, দেখো কে বোল্টজম্যান ধ্রুবক এবং আর যথাক্রমে কি বলছে, গ্যাস ধ্রুবক ও সার্বজনীন গ্যাস ধ্রুবক। ঠিক আছে, এখন বলছে কে ইকুয়াল যদি এনআর হয়, কে ইকুয়াল যদি এনআর হয়, তাহলে আর এর মান যদি 8.31 হয়, তাহলে আমার 16 গ্রাম অক্সিজেনের জন্য কে এর মান কত হবে। তাহলে বুঝো বিষয়টা, 16 গ্রাম অক্সিজেনের জন্য কে, এটা ইকুয়াল এন এর ভ্যালু কত হবে, ডাব্লিউ বাই এম। এন এর সূত্র আমরা জানি ডাব্লিউ বাই এম, এটা ইন্টু আর, আরও সূত্র হয় এন এর ভি বাই 22.4, এন এ ইন্টু এক্স বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো, তারপর আমাদের সিবি। তোমরা কেমিস্ট্রিতে পরিমাণগত নষ্ট রসায়ন এগুলো তোমাদের তানভীর ভাইয়া তোমাদেরকে পড়াইছে, ওটা নিয়ে আমি কথা বলতেছি না। আমরা এন ইকুয়াল জানি ডাব্লিউ বাই এম, যেহেতু ভর দেওয়া আছে ডাব্লিউ বাই এম দিয়ে করতে। তাহলে অক্সিজেনের ভর দেওয়া 16, আর আমার অক্সিজেনের আণবিক ভর আমরা জানি 32, ইন্টু আর হচ্ছে 8.31 বলে দিচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে কত পাই দেখো, 16 দুগুণে 32, মানে 1/2 ইন্টু 8.31। তাহলে আমরা এখান থেকে পাবো কত বলো, 4.15 সামথিং আমরা এখান থেকে পাইতে পারি। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে কোনটা, এখানে অ্যান্সার আসতেছে আমাদের 24-এর বি। সবাই ক্লিয়ার কিনা বলো, 24-এর বি অ্যান্সার ক্লিয়ার কিনা সবাই? বিক্রম সানা বলছো বি, বাকিরাও বলো সবাই ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার কিনা? আসো পরে যাই, সামনে আগেই দেখো, সামনে আগেই দেখো আমাদের 27°C তাপমাত্রায় হিলিয়াম গ্যাসের অণুর গতিশক্তি। দেখো অণুর গতিশক্তি, অণু বললেই 3/2, মানে কেটি, অণু বললে কেটি। কার বলছে, হিলিয়াম। হিলিয়াম কি এক পরমাণু, হিলিয়াম এক পরমাণু। তাহলে কি হবে বলো তো, ইকে ইকুয়াল হবে এখানে 3/2 কেটি, স্বাধীনতার মাত্রা 3/2 কেটি। ঠিক আছে, এখন আসো আমরা ভ্যালু বসাই। 3/2 রে আমি 3/2 লিখতে চাই না, আমি লিখতে চাই এটারে 1/1.5। ঠিক আছে, 1.5 ইন্টু কে হচ্ছে আমরা জানি 1.38 ইন্টু 10⁻23, আর টি হচ্ছে আমাদের 27°C কেলভিনে নিলে 300 কেলভিন। আমরা এখান থেকে ভ্যালু হিসাব করতে চাই। এখান থেকে আমরা ভ্যালু হিসাব করলে কি হবে একটু বলো তো, আমাদের এই দুইটা শূন্য এখানে 10⁻23 রে বানাই দেবে কত বলো, 10⁻23 কে বানাই দেবে আমার 10⁻23, তাই না, 10⁻23 বানাই দিবে আমার এখানে। আচ্ছা, তার আগে আমরা আরেকটা কাজ করি, আমরা হচ্ছে এখানে আচ্ছা এটাই করি, দেখো তো আমরা এখানে 10⁻21 হয়ে যাবে। তাহলে 3 দ্বারা আমি গুণ করতেছি, 3 দ্বারা 1.38 এর গুণ করছি, 1.5 এর কিছু আগে করতেছি না। তো 1.38 কে 3 দ্বারা যদি গুণ করি, তুমি বলো 3 8 24 4, হাতে থেকে কত 2, 3 3 9, আর 2 11 1, হাতে থেকে 1, 3 1 3, 3 আর 1 কত 4। ঠিক আছে, ঠিক করছি, 3 8 24, 3 3 9, আর 2 11 1, 3 1 3, 3 1 4। ঠিক আছে, আমার দশমিক বসবে এখানে, আর এখানে দেখো দুইটা শূন্যর জন্য এখানে হয়ে যাবে 10⁻21। এবার এই 1.5 আর হচ্ছে আমাদের এই 4.14 কে আমরা গুণ করি। দেখো 1.5 4.14 ইন্টু 1.5 কে গুণ করি, তাহলে দেখো 4 5 20 শূন্য, হাত থেকে 2, 5 একে 5, 5 আর 2 7, 4 5 20, তারপর এখানে শূন্য, 414 শূন্য, 11 2, এখানে কত 6, তাহলে আমাদের 3 ঘর দশমিক আগাবে 6.2। তাহলে 6.2 ইন্টু 10⁻21, এটারই লেখা যাবে যদি আমি আরেকটা দশমিক ইউজ করি 0.62, আরেকটা যদি শূন্য এখানে আমি ভাগ করি, তাহলে আমার এখানে একটা শূন্য কমে গেলে কি হবে বলো, 0.62 ইন্টু 10⁻20 জুল। তাহলে আমাদের এখানে অ্যান্সার আসতেছে অপশন এ। সবাই বলে ফেলো ক্লিয়ার কিনা? 26-এর এ। তাপসিয়া দিয়া বলছো, রাজসাবা বলছো 26-এর এ। সাবাস, ঠিক আছে সবার। তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে 26-এর এ। তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। দেখো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। দেখো একটি নির্দিষ্ট ভরের গ্যাসের নির্দিষ্ট ভরের আদর্শ গ্যাসের শক্তি নির্ভর করে তার কিসের উপরে? এটার অ্যান্সার কি হবে বলো? শক্তি কিসের উপর নির্ভর করে? আদর্শ গ্যাসের শক্তি কিসের উপর নির্ভর করে? আদর্শ গ্যাসের শক্তি কিসের উপর নির্ভর করে বলো? শক্তির সূত্র থেকে চিন্তা করো, কিসের উপর নির্ভর করে? আচ্ছা,
রাজসভা বলছো 27-এর বি। বাকিরা একটু বলো 27 কি হবে, সবাই কি বলে ফেলো তো। 27 কি হবে? এটি নির্দিষ্ট ভরের আদর্শ গ্যাসের শক্তি কিসের উপর নির্ভর করবে? সূত্র থেকে চিন্তা করে বলতে পারো। তাপসিনা দিয়েও বলছো বি, সাবাস। আমরা জানি E = 3/2 nRT, তার মানে টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্সি আছে, যেহেতু এন আর আর হচ্ছে এন এবং আর ধ্রুবক, তাহলে এখানে ডিপেন্ড করছে কার উপরে? টেম্পারেচারের উপরে। ঠিক আছে, তারপরে আমরা যাই আমাদের অণুর একটা অণুর গতিশক্তির জন্য, একটা অণুর গতিশক্তি কোনটা হবে সূত্র বলো, কোনটা হবে সূত্র? আমরা জানি এখানে একটা অণুর গতিশক্তি কি বলো, কেটি দিয়ে করতে হয়, তাহলে 3/2 কেটি। ঠিক আছে, 3/2 কেটি, 3/2 কেটি। তাহলে আমাদের 28-এরও 2 অ্যান্সার, 3/2 কেটি। তারপরে কোয়েশ্চেনে যাই, দেখো দ্বিপারমাণবিক গ্যাসের জন্য স্বাধীনতার মাত্রা কোনটা হবে? এটার অ্যান্সার তোমরা করবা। এটার অ্যান্সার কি হবে বলো? 28 তো হইলো, 28-এর বি, সাবাস সাবাস, সবাই অ্যান্সার দিয়ে ফেলছো। আচ্ছা, স্লাইডটা আজকে ওয়েবসাইট, ইনশাআল্লাহ আজকে ওয়েবসাইটে চলে যাবে। কেন তোমাদের আগের ক্লাসগুলো কি ওয়েবসাইটে যায়নি? আমি তো দেখছি, চেক করছি, আমার সব ক্লাসই ওয়েবসাইটে আছে স্লাইডগুলো। আমারটা আমি সাথে সাথে নিয়ে নিই, সাথে দিয়ে দিই, সমস্যা নেই, পেয়ে যাবা, রাতের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে দ্বিপারমাণবিক গ্যাসের জন্য আমাদের স্বাধীনতার মাত্রা কত হবে? স্বাধীনতার মাত্রা কত হবে বলো? আমাদের অ্যান্সার আসতেছে কত? 29-এর 4, 29-এর 4, 29-এর 4, 5। হ্যাঁ, দ্বিপারমাণবিকের জন্য আমাদের স্বাধীনতার মাত্রা হচ্ছে 5। তাহলে আমরা পরের কোয়েশ্চেনে যাই। দেখো আমাদের লাস্ট টপিক, এই চ্যাপ্টার লাস্ট টপিক। হ্যাঁ, লাস্ট টপিক দেখো আমাদের আপেক্ষিক আর্দ্রতার পার্টটা। আর্দ্রতার পার্টটা কয়টা ম্যাথ হইলো, কয়টা কোয়েশ্চেন গেলো? 29টা গেছে না? আমাদের আপেক্ষিক আর্দ্রতার পার্টটা, লাস্ট পার্টটা। এই জায়গা থেকে যতটুকু প্রয়োজন আমি এখানে এই স্লাইডের মধ্যে সেটা তুলে রাখছি। দেখো আমাদের প্রয়োজন কি, দেখো আমাদের প্রথম কথা হচ্ছে এখানে আমরা আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বুঝাই? আর্দ্রতা বলতে কি বুঝাই? আর্দ্রতা বলতে বুঝাই বায়ুতে কতটুকু পানি আছে। ঠিক আছে, বায়ুতে কতটুকু পানি আছে সেটা আমরা বুঝি আর্দ্রতা, মানে বায়ু কতটুকু ভিজা, সেটা হচ্ছে আর্দ্রতা। আর পরম আর্দ্রতা কি বলতে কি বোঝায়? এটা ইম্পর্টেন্ট, এটার একক আসে। পরম আর্দ্রতা বলতে বোঝায় প্রতি আমাদের 1 মিটার কিউব বায়ুর মধ্যে কতটুকু পানি আছে, মানে প্রতি একক আয়তনে, একক আয়তন মানে কি 1 মিটার কিউব আয়তন, প্রতি একক আয়তন বায়ুর মধ্যে কতটুকু পানি আছে সেটা হচ্ছে আমাদের পরম আর্দ্রতা। বুঝতে পারছো কথাটা? প্রতি 1 কেজি মানে প্রতি 1 মিটার কিউবের মধ্যে কতটুকু পানি আছে, কত কেজি পানি আছে, প্রতি 1 মিটার কিউব আয়তনের মধ্যে কত কেজি পানি আছে। বুঝছো বিষয়টা? এটাকে আমরা বলি পরম আর্দ্রতা। তাহলে এটার ভ্যালু কি হবে, মানে একক কি হবে বলো তো? কেজি ডিভাইডেড বাই মিটার কিউব। কারণ কি, প্রতি একক আয়তনের মধ্যে কতটুক পানি, কতটুক কত কেজি পানি, তাহলে কেজি পার মিটার কিউব, মানে আয়তনের একক যেটা সেটাই। এটাই আবার মনে করো যদি আমরা সেন্টিমিটার দিয়ে বা গ্রাম দিয়ে প্রকাশ করি, মানে এটা তো এসআই একক, এটা এসআই একক, যদি সিজিএস এ প্রকাশ করি তাহলে সিজিএসটা কি বলা হবে বলো তো? সিজিএস এককটা কি হবে? এটা তো এসআই, সিজিএস এককটা কি হবে? সিজিএসটা হবে হচ্ছে আমাদের, সিজিএসটা হবে গ্রাম পার সেন্টিমিটার কিউব অথবা গ্রাম পার সিসি। ঠিক আছে, সেন্টিমিটার কিউব বা সিসি একই কথা, গ্রাম পার সিসি অথবা গ্রাম পার সেন্টিমিটার কিউব একই কথা, লিখেই দিই, গ্রাম পার সেন্টিমিটার কিউব একই কথা। আবার এই সিসিকে বা সেন্টিমিটার কিউবকে এমএলও বলা যায়, গ্রাম পার এমএল, এটাও সেম কথা। বুঝতে পারছো কথাটা? গ্রাম পার সিসি, গ্রাম পার সেন্টিমিটার কিউব, গ্রাম পার মিলিলিটার একই কথা। তো এগুলো হচ্ছে সিজিএস এককে আমাদের হচ্ছে এই কেজি, আমাদের পরম আর্দ্রতার একক। ঠিক আছে, তারপরে আসো, কেন ভিডিওটা এত পিছায় থাকে কেন আমি বুঝলাম না। দেখো আমাদের আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে আর, আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে আর, আর আমাদের কি এখানে একটু ভুল আসছে টাইপিংগুলো, আমাদের এখানে আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে আর। তারপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই জায়গাতে যেটা কালো করে দিই, এটারে আপেক্ষিক আর্দ্রতা আমার এখানে কত, দেখো আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে এখানে আমার আর, শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ সেটা হচ্ছে ছোট হাতের এফ। এই শিশিরাঙ্কে জলীয় বাষ্প চাপের কথাটার আরেকটা মানে বুঝো, এটা মানে আসলে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প চাপ, বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প চাপ, উপস্থিত জলীয় বাষ্প চাপ। ঠিক আছে, আমাদের শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ যেই কথা, বায়ুতে কতটুকু জলীয় বাষ্প বর্তমানে আছে এটা বলাও একই কথা, মানে শিশিরাঙ্কে জলীয় বাষ্প চাপ ছোট হাতের এফ, বায়ুতে কতটুকু জলীয় বাষ্প এখন আছে এটা মানেও ছোট হাতের এফ। ঠিক আছে, যদি জানতে চাই যে বায়ুতে কতটুকু জলীয় বাষ্প আছে তাহলে আমরা ছোট হাতের এফ বের করব। তারপরে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপকে আমরা বড় হাতের এফ দ্বারা প্রকাশ করি। বায়ুর তাপমাত্রায় মানে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে এখন মনে করো তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, এই তাপমাত্রায় জলীয় বাষ্পটাকে সম্পৃক্ত করতে হবে। সম্পৃক্ত করা মানে কি, এই তাপমাত্রায় সর্বোচ্চ যতটুকু জলীয় বাষ্প থাকতে পারবে অতটুকু জলীয় বাষ্পর ভ্যালুটা হচ্ছে আমাদের বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ বড় হাতের এফ। ঠিক আছে, সর্বোচ্চ এই তাপমাত্রায় কতটুকু থাকতে পারবে সেটা। তাহলে আমাদের তাপমাত্রা বাড়ার সাথে সাথে কি হয় বলতো, জলীয় বাষ্প চাপটা বাড়ে, মানে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের পরিমাণ বাড়ে।
তাপমাত্রা যত বাড়াবো সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ বাড়বে, তাপমাত্রা যত কমাবো সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ কমবে। ঠিক আছে, মানে বায়ুতে জলীয় বাষ্প চাপের ধারণ ক্ষমতা সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ এটা বোঝায়। তাপমাত্রা বাড়ালে সেটা বাড়ে, তাপমাত্রা কমালে সেটা কমে। এগুলো কিন্তু কথাগুলো বোঝা লাগবে। তাহলে এরপর আসো, আমাদের আপেক্ষিক আর্দ্রতার ফর্মুলাটা কি? আপেক্ষিক আর্দ্রতার ফর্মুলা হচ্ছে আর ইকুয়াল ছোট এফ বাই বড় এফ ইন্টু 100%, কারণ পার্সেন্টেজে প্রকাশ করি আমরা। এটা পার্সেন্টেজে অ্যান্সার না থাকলে আমরা হচ্ছে পার্সেন্টেজে নিতে হয়, আমরা সাধারণত পার্সেন্টেজে নিই। পার্সেন্টেজে না নিলে শুধু ভগ্নাংশ আকারে রাখা যেতে পারে, কিন্তু আমরা শতকরা আকারে প্রকাশ করি। এটাই আমাদের আর এর ভ্যালু। ছোট হাতের এফ ডিভাইডেড বাই বড় হাতের এফ ইন্টু 100%। ছোট হাতের এফ কি? ভালো মতো পরিচয়গুলো মনে রাখো। শিশিরাঙ্কে জলীয় বাষ্প চাপ অথবা বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প চাপ, মানে কতটুকু আছে এখন। আর বড় হাতের এফ কি? বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। বায়ুর তাপমাত্রায় সর্বোচ্চ কতটুকু থাকতে পারবে, মানে বায়ুর তাপমাত্রায় ধারণ ক্ষমতা কতটুকু সেটা। তারপর আমাদের আরেকটা জিনিস যেটা দরকার, হাইগ্রোমিটার। ওই যে শুষ্ক বাল্ব থার্মোমিটার, সিক্ত বাল্ব থার্মোমিটার তোমরা ম্যাথ করছো, তো সেই হাইগ্রোমিটারের ক্ষেত্রে কিছু ইনফরমেশন আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখানে দুইটা থার্মোমিটার থাকে, একটা ভিজা সিক্ত, ওটা আমাদের তুলা দিয়ে পানি ভিজায় রাখা হয়। ভার্সিটিতে উঠলে এই ল্যাবগুলো করবা, আমরা করছি। তাহলে সিক্ত মানে ভিজা, ভিজা তুলা, ওইটা একটা থার্মোমিটারের মধ্যে দেওয়া থাকে। আরেকটা হচ্ছে শুষ্ক, মানে শুষ্ক যেহেতু তাহলে ওটা বায়ুর তাপমাত্রাটাকে রিপ্রেজেন্ট করে। আর একটা ভিজা তাহলে ওটা বায়ুর তাপমাত্রাকে রিপ্রেজেন্ট করতে পারে না। তাহলে এখানে দেখো, এই দুইটা থার্মোমিটারের যদি তাপমাত্রার ব্যবধান, এই দুইটা থার্মোমিটারের তাপমাত্রার ব্যবধান, মনে করে একটা বায়ুর তাপমাত্রা প্রকাশ করতেছে, আরেকটাও হচ্ছে ভিজা হওয়ার কারণে তাপমাত্রাটা একটু কম দেখাবে। তাহলে এই যে দুইটা থার্মোমিটার, দুইটার তাপমাত্রার ব্যবধান যদি কম হয়, দুইটার থার্মোমিটার তাপমাত্রার ব্যবধান যদি কম হয়, তাহলে বুঝতে হবে আবহাওয়াটা ভিজা বা আর্দ্র। ঠিক আছে, ওই দুইটার থার্মোমিটারের যদি তাপমাত্রার ব্যবধানটা কম হয়, তাহলে বুঝতে হবে কি আমাকে বলো, আমার বুঝতে হবে যে বায়ুর আবহাওয়াটা আর্দ্র, ভিজা ভিজা, মানে খুবই স্যাঁতস্যাঁতে আবহাওয়া, আর্দ্র আবহাওয়া। আর যদি যদি এই দুইটার ব্যবধান, মানে দুইটার থার্মোমিটারের টেম্পারেচারের ব্যবধান অনেক বেশি হয়, তাহলে আমরা এটাকে বলতে পারি আবহাওয়াটা শুষ্ক। ঠিক আছে, শুষ্ক। শুষ্ক মানে শুকনা, মানে গরমকাল, বুঝছো, গরমকাল। বাতাসে মানে ভিজা না, ভিজা ভিজা স্যাঁতস্যাঁতে বর্ষাকালের মতো না, একটু শুষ্ক, রৌদ্রোজ্জ্বল। এখন দেখো, এই যে এই ব্যবধানটা, এই ব্যবধানটা যদি কখনো কমতে থাকে, তাহলে আমরা বুঝি কি বায়ুতে আর্দ্রতা বাড়তেছে। কারণ কি বলছিলাম, যদি কম হয়, মানে ব্যবধানটা যদি কম থাকে, তাহলে বায়ুটা ভিজা বোঝায়। ভিজা বোঝায় মানে বায়ুতে পানি আছে। পানি বেশি বেড়ে গেলে কিন্তু বৃষ্টিপাত হবে, পানি বেশি বেড়ে গেলে কিন্তু বৃষ্টিপাত হবে। তাহলে আমরা যদি দেখি এটা যদি কম হয়, তার মানে আমরা বুঝতে পারি বায়ুতে পানি বেশি, মানে আর্দ্র বায়ুটা, তাই না? তাহলে এই ব্যবধানটা যদি ধীরে ধীরে কমতে থাকে, ধীরে ধীরে যদি কমতে থাকে, তাহলে আমরা বুঝতেছি আপেক্ষিক আর্দ্রতা ধীরে ধীরে বাড়তে, মানে আর্দ্রতাটা ধীরে ধীরে বাড়তেছে, তাই না? আর্দ্রতাটা মানে ভিজা পরিমাণটা ধীরে ধীরে বাড়তেছে, তাহলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। মাত্রই বললাম যে আমার যদি এই ব্যবধানটা কম হয়, তাহলে বায়ুর পরিবেশটা আর্দ্র, ভিজা, মানে বায়ুতে বৃষ্টি হইতে পারে। বুঝছো কথাটা? তাহলে এই ব্যবধানটা আস্তে আস্তে ধীরে ধীরে যদি কমে, তাহলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি এইটা ব্যবধানটা হঠাৎ করে হ্রাস পায়, এই ব্যবধানটা যদি হঠাৎ করে হ্রাস পায়, মানে হঠাৎ করে কমে যায় ব্যবধানটা, তাহলে বৃষ্টি না, বুঝতে হবে ঝড় হবে, বুঝছো, ঘূর্ণিঝড় হবে। বুঝতে পারছো কথাটা? এইটুকু সবাই ক্লিয়ার কিনা আমাকে বলো। হ্যাঁ, গত বছর এফ আর এফ উল্টাই দিছিল, এই জন্যই এই এফ এফ নিয়ে এত কথা বলতেছি। বুঝতে পারছো? তাহলে এখানে আমি যতটুকু বললাম ক্লিয়ার কিনা বলো। যতটুকু বললাম সবাই ক্লিয়ার কিনা একটু বলো। কোনো জায়গায় কোনো কোয়েশ্চেন আছে কিনা, কোনো টপিক আমাকে আরেকবার বলতে হবে কিনা, তোমরা বলো সবাই ক্লিয়ার কিনা। সবাই বলে ফেলো ক্লিয়ার কিনা। আচ্ছা, দেখো রাজসাবা বলছো ক্লিয়ার, আমি সামনে আগাই তাহলে। দেখো কমেন্ট দেখতে পাচ্ছি না কিছু না জানি। আচ্ছা দেখো, তারপরে কোয়েশ্চেনে যাই। দেখো আমাদের আপেক্ষিক আর্দ্রতা আর, আপেক্ষিক আর্দ্রতা আর শিশিরাঙ্কে জলীয় বাষ্প চাপকে আমরা জানতাম ছোট হাতের এফ। গত বছর এই ভুলটা অনেক করছে, মানে গত বছরই আসছে এই কোয়েশ্চেনটা, মোটামুটি সবাই বের হয়ে তাজ্জব হয়ে গেছে, কি হইলো এটা, আকাশ থেকে পড়ছে, বুঝছো। পরীক্ষার হলে সবাই দেখার সাথে সাথে আর ইকুয়াল ছোট এফ বাই বড় এফ ইন্টু 100% তাকায় ফেলছে, কিন্তু আসলে তো এটা অ্যান্সার না। আসলে এখানে কাহিনীটা উল্টাই দিছে, প্রশ্নটা মাঝে মাঝে জন্য একটু পড়াও দরকার। সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ, শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ আমরা জানতাম ছোট হাতের এফ, কিন্তু ওরা এখন প্রকাশ করছে পাকনামি করে বড় হাতের এফ। তারা এই পাকনামিটাই অনেকের জীবন খেয়ে দিছে। তাহলে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ, যেটা আমরা জানতাম বড় হাতের এফ দ্বারা, ওইটার প্রকাশ করছে ছোট হাতের এফ দ্বারা। তাহলে অবশ্যই এটাকে যদি আমরা আপেক্ষিক আর্দ্রতা প্রকাশ করি, সম্পর্কটা উল্টাই যাবে। তাহলে এখন এখন আর ইকুয়াল কি হবে বলো, বড় এফ বাই ছোট এফ ইন্টু 100%। বুঝতে পারছি কথাটা? হুম। গত বছর এটা অনেকেই ভুল করছে। আচ্ছা, আর আচ্ছা, তুমি কি সেকেন্ড টাইমার? আচ্ছা,
তাহলে এটা মানে এই জন্য আর কি কোয়েশ্চেনগুলো অনেক সময় সহজ জিনিস একটু আমাদের, আমি সবসময় একটা কথা বলি তোমাদেরকে, মানে এই কথাটা আমি যত জায়গায় ক্লাস নিই আমি সব জায়গাতে বলি, তুমি কঠিন জিনিস না পারতে পারো, কঠিন জিনিস না পারলে তোমার খুব একটা পিছায় যাবা না, কারণ সেটা অনেকেই ভুল করবে। কঠিন জিনিস পারলে হয়তো অনেক আগায় যাবা, কিন্তু না পারলে খুব একটা পিছাবা না। কিন্তু তুমি যদি সহজ জিনিস কোনো কারণে খামখেয়ালি হোক বা কোয়েশ্চেনটা একটু কম পড়ছো বা ভুল দাগাইছো, এরকম কিছু যদি করে ফেলো, তাহলে তোমার চান্স সেখানেই শেষ। বুঝছো, বলি না আমরা ক্রিকেট খেলায় ক্যাচ মিস তো ম্যাচ মিস, এরকম বিষয়টা যে সহজ জিনিস যদি ভুল হয় তোমার মেরিট যে কত পিছে চলে যাবে, তুমি আর কম্পিটিশনের মধ্যে অংশগ্রহণই করতে পারবা না। বুঝছো, তাই একটু কেয়ারফুলি আমরা এই যে এই জিনিসগুলো হয় যে একটু এদিক সেদিক হয়, এগুলো একটু কেয়ারফুলি দেখতে হবে, ঠিক আছে? প্রশ্নটা একটু পড়বো হালকা পাতলা, পড়ে বোঝার চেষ্টা করবো, মানে মার্ক করবো। প্রশ্ন পড়ার সিস্টেমগুলো তো দেখতেছো, আমরা যেটা বলা থাকে সেটা নিচে দাগ দিয়ে দেখি, আমি তোমার কীভাবে সলভ করি দেখো, যে কী দেওয়া, T1 দেওয়া, T এর নিচে দাগ দিই, P1 দেওয়া, P1 এর নিচে দাগ দিই। তো যেটা দেওয়া ইনফরমেশনগুলো ওটা নিচে দাগায় ফেলবা, যে P1 এটা, T1 এটা, এভাবে যদি করো, এটা ছোট এফ এটা বড় এফ, তাহলে তোমার হচ্ছে কাজগুলো সহজ হবে। তারপরে আসো, কোনো স্থানে একটি নির্দিষ্ট সময়ে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ আমি দেওয়া আছে 16 মিলিমিটার পারদ মানে বড় হাতের এফ দেওয়া, ঠিক আছে? তারপর শিশিরাঙ্কে জলীয় বাষ্প চাপ দেওয়া ছোট হাতের এফ 12 মিলিমিটার এইচি, আপেক্ষিক আর্দ্রতা মানে আর কত হবে, ঠিক আছে? তাহলে আমরা আর ইকুয়াল পাই ছোট হাতের এফ ডিভাইড বাই বড় হাতের এফ ইন্টু 100%। আমরা এখন যেটা করতে পারি, আমাদের ছোট হাতের এফ হচ্ছে 12 ডিভাইড বাই 16 ইন্টু 100, আর এটা হচ্ছে পার্সেন্ট। তাহলে আমরা এখান থেকে পাই কি দেখো, 3 4 12 আর 4 4 16, 3/4 মানে 0.75, 0.75কে 100 গুণ করলে কী হবে বলো, 75%। এই তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 31 এর এ। সবাই ক্লিয়ার কিনা? আচ্ছা, বুঝতে পারছি। তো এবার যেহেতু সেকেন্ড টাইম, আর তুমি খুব একটু ভালো মতো প্রিপারেশন, হ্যাঁ, খামখেয়ালিপনা আর করো না, এখন একটু ভালো মতো পড়ো, যেভাবে পড়তেছো একটু ভালো মতো পড়তে থাকো। এবার ইনশাল্লাহ একটা চান্স হইতে হবে, এবার একটা সিট লাগবে, ঠিক আছে? এনিহাও একটা সিট এবার দখল করতে হবে, একটু ভালো মতো পড়ো। আচ্ছা, তাহলে আমরা এরপরে যাই। দেখো, আমরা এটা বুঝছি, তাই না? আমরা সামনে যাই। দেখো, তাহলে দেখো, কোনো বায়ুর তাপমাত্রা যদি 30 ডিগ্রি সেলসিয়াস হয় এবং আপেক্ষিক আর্দ্রতা যদি 60% হয়, তার মানে আর এর ভ্যালু দেওয়া, ঠিক আছে? আপেক্ষিক আর্দ্রতাটা আমাকে দেওয়া। এখন বলছে তাহলে এটা একটু ভুল আসছে এই জায়গাতে, আমি একটু ঠিক করে দিই জিনিসটা। এটা আসলে এটা আসল কোয়েশ্চেনই আমি দেখছি ভুল আসছে। এটা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বুঝছো? 130 না, বায়ুর তাপমাত্রা যেটা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, সেটাই এটা। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ, মানে বায়ুর তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস মানে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ, মানে বড় হাতের এফ এর ভ্যালু এটা, ঠিক আছে? এটা যদি হয়, তাহলে আমার বলছে যে ওই স্থানে বায়ুর জলীয় বাষ্প চাপ কত, ওই স্থানে বায়ুর জলীয় বাষ্প চাপ কত, মানে ওই স্থানে কতটুকু আসলে আছে, কতটুকু উপস্থিত, মানে সেটা হচ্ছে শিশিরাঙ্কে জলীয় বাষ্প চাপ ছোট হাতের এফ। কথা বুঝছো? মানে ছোট হাতের এফ যেটা আসলে ওই স্থানে বর্তমানে আসলে কতটুকু আছে সেটা জানতে চাইছে। বড় হাতের এফ হচ্ছে সম্পৃক্তটা বায়ুর তাপমাত্রায়। তাহলে আমরা এখন দেখো সূত্র জানি আমরা, আর ইকুয়াল ছোট হাতের এফ ডিভাইডেড বাই বড় হাতের এফ ইন্টু 100%। তাহলে আমরা এখানে পার্সেন্ট আর না দিই, আমরা এখান থেকে ছোট হাতের এফ বের করবো, তাই না? ছোট হাতের এফ কী হবে বলো? ছোট হাতের এফ হবে আমাদের আর এফ ডিভাইডেড বাই 100। আর পাইছি আমাদের কত দেখো, 60, তাহলে 60 ইন্টু এফ আমরা পাইছি দেখো 31.7 ইন্টু 10⁻³ আর ডিভাইডেড বাই 100। 100 দিয়ে কাজ করি, একটা শূন্য কাটি, ঠিক আছে? 100 দিয়ে একটা কাজ করলাম, একটা শূন্য কাটলাম। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই 6 দিয়ে এটা গুণ করি, তাহলে কত হয় বলো? 6 7 42 2, হাতে থাকে কত? 4, 3 6 18, 18 4 কত? 22, দশমিক এই জায়গাতে, ঠিক আছে না? দশমিক এই জায়গাতে। তারপরে ইন্টু 10⁻³ কত? ইন্টু 10⁻, এখানে দেখো একটা শূন্য, এখানে আমার নিচে একটা শূন্য আছে, তাহলে এখানে আগে ছিল 10⁻3, তাহলে হয়ে যাবে এখন এটা 10⁻4। তাহলে এখানে অপশনের সাথে মিলাই দেখি কোনটা অ্যান্সার। অপশনের সাথে, আচ্ছা আমি মনে ক্যালকুলেশন মিস্টেক করছি, তাই না? আমরা আবার একটু করি, দেখো 3 7 21, আচ্ছা 6 দিয়ে গুণ করি, 6 7 42 2, হাত থেকে 4, 3 6 18, 18 8 4 22, না ঠিকই তো করলাম, তুলতে ভুল করছি নাকি? 31.7 ইন্টু 10⁻3, 60 ছিল, শূন্য কাটলাম, 2 হাত থেকে 4, আচ্ছা ভুল করছি, সরি ভুল করছি, ক্যালকুলেশন একটু মিস্টেক করছি, একটু কেয়ারফুলি করতে হবে আর কি, বুঝছো? ক্যালকুলেশন মিস্টেক করছি। আমরা আবার গুণ করি, দেখো 6 দিয়ে 6 7 42 2, হাত থেকে 4, 6 1 6, 6 আর 4 10 0, হাতে থাকবে কত? 1, 3 6 18, 18 1 কত? 19, তাহলে 19 দশমিক কোথায় আসবে? শূন্য এখানে আসবে, 190.2 ইন্টু 10⁻4, এটাই লেখা যাবে 19.02 ইন্টু 10⁻³ মিটার এইচজি, ঠিক আছে? তাহলে অ্যান্সার আসতেছে আমাদের হাতে অপশন ডি। সবাই ক্লিয়ার কিনা বলো?
32 ডি 32 ডি সাবাস, তোমরা অ্যান্সার দিয়ে ফেলছো সবাই। তাহলে আমরা বুঝতে পারছি তাই না? তাহলে আমরা একটু ক্যালকুলেশনটা একটু তাড়াতাড়ি করতে যেয়ে আবার ভুল করা যাবে না আমার মতো, যেহেতু তোমাদের পরীক্ষা তোমরা খুব কেয়ারফুলি ক্যালকুলেশনগুলো করতে হবে। ঠিক আছে, তারপরে আসো, বায়ুর পরম আর্দ্রতা পরিমাপের একক কোনটা? এটার অ্যান্সার তোমরা বলো। পরম আর্দ্রতা, পরম আর্দ্রতা মানে প্রতি মানে একক আয়তনের মধ্যে কতটুক বায়ু থাকে, প্রতি একক আয়তনের মধ্যে কতটুক পানি থাকে, প্রতি একক আয়তন বায়ুর মধ্যে কতটুক পানি থাকে। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে বলো? পরম আর্দ্রতা। হ্যাঁ, আপেক্ষিক আর্দ্রতার একক পার্সেন্টেজ, পরম আর্দ্রতার একক কি হবে? 33-এর অ্যান্সার কোনটা একটু বুঝে বইলো সবাই, কোনটা আপেক্ষিক আর্দ্রতার একক হবে, মানে এখানে পরম আর্দ্রতার একক হবে? 33। সবাই একটু সুন্দরভাবে অ্যান্সারটা বলো, সুন্দরভাবে অ্যান্সারটা বলো। বাউ 6 সাথে আসছে, দেখো কোনটা অ্যান্সার একটু বলে ফেলো। রাজসাবা বলছো 33 এ। বাকিরা অ্যান্সার করো, বাকিরা অ্যান্সার করো। এখানে আমার বায়ুর পরম আর্দ্রতার একক কোনটা হবে? শুরুতে আমরা পড়ছি আপেক্ষিক আর্দ্রতার একক, পরম আর্দ্রতার একক কি হবে? প্রতি একক আয়তনের মধ্যে কতটুক পানি থাকে, প্রতি একক আয়তনের মধ্যে কতটুক পানি থাকে, সেটা হচ্ছে আমার আপেক্ষিক আর্দ্রতা। তাহলে আমাদের একক আয়তন মানে মিটার কিউব, এটার মধ্যে কতটুক পানি থাকে, গ্রাম বা কেজি, কেজি হচ্ছে এসআই কিন্তু এখানে গ্রাম দেওয়া। অফ ওয়াটার, পানি কতটুক থাকে, দেখো এটা আরেকটা অপশন আছে সেম, দেখো অফ এয়ার, এটা কিন্তু হবে না। বায়ু কতটুক আছে ওইটা না, কিন্তু বিষয়টা হচ্ছে বায়ুর মধ্যে, প্রতি একক আয়তন বায়ুর মধ্যে কতটুক পানি আছে, অফ ওয়াটার, অফ H2। তাহলে আমাদের 33-এর এক হচ্ছে অ্যান্সার। তাহলে সবাই মোটামুটি বুঝতে পারছো আশা করি। তারপরে যাই, দেখো ক্লাস বেশি টানবো না, আছে ক্লাস ছোট, আজকে শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। দেখো বায়ুমণ্ডলে আপেক্ষিক আর্দ্রতা বেড়ে গেলে কি ঘটে? আপেক্ষিক আর্দ্রতা বায়ুতে যদি বেড়ে যায়, আপেক্ষিক আর্দ্রতা বায়ুতে বাড়ছে, এই কথাটার মানে কি? বায়ুতে পানির পরিমাণ বেড়ে গেছে। বায়ুতে কি বেড়ে গেছে? বায়ুতে পানি বেড়ে গেছে। এখন বলো, বায়ুতে যখন পানি বাড়বে তখন কি হবে? বায়ুতে যদি পানি কম থাকে, তাহলে তোমার শরীরে যদি ঘাম হয়, ওর তো পানি কম, তাহলে ও পানি টেনে টেনে নিয়ে যেতে পারে। সব বুঝো, কেসগুলো বুঝো, যে আমরা এগুলো তোমরা 4 নম্বরের জন্য সিকিউতে আসতো, যে ওই লোকের কেমন লাগবে শরীরে, অস্বস্তি হবে না কি হবে, এই টাইপের জিনিসগুলো এগুলো আসে অ্যাডমিশনে আসে। একটু বুঝে আরেকবার দেখো, জিনিসগুলো ফিল করানোর চেষ্টা করো, ফিল করার চেষ্টা করো যে আমার যদি আপেক্ষিক আর্দ্রতা কম হয়, তখন বায়ুতে পানি কম আছে, তাহলে তোমার শরীর যখন তখন যদি ঘাম হয়, তাহলে সেই ঘামটা তাড়াতাড়ি শুকায় যাবে। কেন তাড়াতাড়ি শুকায় যাবে বলো তো? কারণ বায়ুতে পানির পরিমাণ কম, ওর পানি দরকার, ও তোমার ঘামগুলো টেনে নিয়ে যাবে। বুঝতে পারছো? যেমন শীতকালের কথা চিন্তা করো, শীতকালে আপেক্ষিক আর্দ্রতা অনেক কম থাকে, যার ফলে কি হয়, বায়ুতে পানি থাকে না, তাই তোমার শরীরে পানিও টেনে নিয়ে যায়, যার ফলে আমাদের চামড়া ফাটে, ঠোঁট ফাটে, তাই না? এই হচ্ছে আমার আপেক্ষিক আর্দ্রতা কম হইলে এই কাহিনীগুলো হয়। তার মানে তখন কি হয়, বাষ্পায়ন দ্রুত হয়, মানে বাষ্পায়নে তাড়াতাড়ি বাষ্পীভূত হয়ে যায়, কাপড় তাড়াতাড়ি শুকাবে, কাপড়ের পানি তাড়াতাড়িও টেনে নিয়ে যাবে। কখন? আপেক্ষিক আর্দ্রতা যখন কম হবে, বাষ্পায়ন তাড়াতাড়ি হবে। এইবার আসো, যদি আপেক্ষিক আর্দ্রতা বেশি হয়, তাহলে অবশ্যই যখন বেশি হবে আপেক্ষিক আর্দ্রতা, তখন হচ্ছে বায়ুতে অলরেডি অনেক পানি আছে, তাহলে তুমি যদি এক্ষেত্রে ঘামাও, তাহলে তোমার ঘাম তাড়াতাড়ি শুকাবে না, তোমার ঘাম শুকাবে না, কাপড় শুকাবে না। তার মানে এটা কি বুঝাইতেছে? কারণ বায়ুতে অলরেডি পানি আছে, তাই তোমার পানি আর ওর দরকার নেই। তাহলে তখন কি হবে বলো তো? তোমার ক্ষেত্রে সে স্যাঁতস্যাঁতে অনুভূতি হবে, কারণ তোমার ঘাম শুকাইতেছে না, তোমার কাছে ভিজা ভিজা লাগবে, স্যাঁতস্যাঁতে লাগবে। আর সেই ক্ষেত্রে কি হইতেছে বলো তো? ঘাম শুকাইতেছে না, পানিও নিতেছে না, তার মানে কি বাষ্পায়ন খুব কম হইতেছে, বাষ্পায়ন স্লো হয়ে গেছে, বাষ্পায়ন হইতেছে না এখন আর, বাষ্পায়ন দ্রুত হইতেছে না, বাষ্পায়ন স্লো হয়ে গেছে, কমে গেছে। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে বলো? আপেক্ষিক আর্দ্রতা যদি বেড়ে যায়, বাতাসে অলরেডি পানি আছে, পানি ও আর নিবে না, তাহলে অ্যান্সার কোনটা হবে বলো? বাতাসে পানি আছে, পানি ও আর নিবে না, তার মানে তোমার ঘাম শুকাবে না, তার মানে বাষ্পায়নের হারটা কমে যাবে, বাষ্পায়ন হওয়া কমে যাবে। যদি আপেক্ষিক আর্দ্রতা কম থাকতো, তাহলে বাষ্পায়নটা দ্রুত হইতো, বাষ্পায়নের হার বেশি হইতো। সবাই বুঝছো কিনা বলো? আচ্ছা, অ্যান্সার দিছো 34-এর ডি। সবাই ক্লিয়ার কিনা বলো? কথাগুলো সবাই ক্লিয়ার কিনা? যে কথাগুলো বলতেছি সুন্দরভাবে খাতায় নোট করে রেখো ভাইয়া। দেখো, যে আগে বলছে আপেক্ষিক আর্দ্রতা বাড়ছে, সামনে বলতে পারে আপেক্ষিক আর্দ্রতা কমলে কি হবে, একটু খাতার মধ্যে ছোট্ট করে শর্টে লিখে রাখো, যত শর্টে তুমি যেভাবে মনে রাখতে পারো ছোট করে লিখে রাখো। এই ছোট নোটটাই তুমি পরীক্ষার আগে একটু দেখে যাবা, চোখ বেলায় যাবা, এটাই তোমার রিভিশন নোট হবে পরে। যেহেতু আর সময় পাবো না, পরীক্ষা একদম দ্বার প্রান্তে, ঈদটা যাবে, 12 তারিখে ইনশাল্লাহ পরীক্ষা হইতে পারে। তো 12 তারিখে যদি পরীক্ষা, আর হাতে সময় পাবা না যে তুমি আবারও সব বড় বড় করে সব রিভিশন দেওয়ার সময় পাবা না। ছোট নোট যেটা রাখবা, বা সব ক্লাস তুমি আর দেখার সুযোগ পাবা না, যে টেনে টেনে আবার সব ক্লাস দেখবা। তো তোমার নোটগুলা দরকার, এই নোটগুলাই তুমি আবার রিভিশন দিবা, বুঝছো? তারপরে আসো, একই তাপমাত্রা ও চাপে সমান আয়তনের 70% আর্দ্রতার বায়ুর ভর হচ্ছে m1। কথা বুঝছো? যে আমার যখন তাপমাত্রা কোথায় কত বলো, একই তাপমাত্রা ও চাপে যখন আমার আপেক্ষিক আর্দ্রতা 70%, আপেক্ষিক আর্দ্রতা যখন 70%, তখন বায়ুতে যতটুক বায়ু, মানে বায়ু যতটুক আছে এখানে, ওটার ভর কত বলো? m1। ঠিক আছে ভাই, বায়ুর ভর হচ্ছে m1, বায়ুতে পানি যতটুক আছে ওই হিসাবে বায়ুর ভরটা আসতেছে m1। তাহলে যখন 90% আর্দ্রতা হবে, তখন ভরটাকে বলতেছে m2। দেখো এখন আপেক্ষিক আর্দ্রতা বেশি, তাহলে বায়ুতে পানি বেশি না, পানি বেশি হলে বায়ুর ভরটা এখন বেশি হবে না। তাহলে বলো তো m1 বড় হবে নাকি m2 বড় হবে? সবাই দেখো কোনটা অ্যান্সার, এখানে সম্পর্কটা বলো। 35-এর এখানে কে বড় হবে বলো তো? এখানে সম্পর্কটা কি হবে?
70% আর্দ্রতা কম, এখানে যতটুক বায়ু বা বায়ুর মধ্যে পানি আছে এটার ভর যতটুক হবে 90% আর্দ্রতা, যখন তখন এখানে পানি বেশি, তাহলে বায়ুর ভরটা তখন M2, তাহলে কোনটা বেশি তুমি বলো? 35 এর বি অ্যান্সার, সাবাস। তাহলে আমার এখানে 35 এর বি অ্যান্সার। M2 অবশ্যই বড় হবে, M2 অবশ্যই কি হবে আমাদের, M2 অবশ্যই বড় হবে। কেন? কারণ 90% আর্দ্রতায় বায়ুর ভর বেশি হবে, কারণ এখানে পানি বেশি, আর আমার 70% বায়ুর ভর কম হবে, কারণ সেখানে পানি কম। তারপরে কোয়েশ্চেন আমরা যাই, দেখো আমাদের প্রায় শেষের দিকে, কিন্তু একদম দেখো কোন বর্ণনাটা সঠিক নয়, কোন বর্ণনাটা সঠিক না। দেখো, সম্পৃক্ত বাষ্পচাপ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়, এটা সত্য কথা। আমি তোমাকে ফার্স্টে বললাম তাপমাত্রা বাড়াইলে সম্পৃক্ত চাপটা বাড়বে, তাপমাত্রা কমালে সম্পৃক্ত চাপ কমবে। তবে সম্পৃক্ত চাপ বাতাসের আয়তনের উপর নির্ভর করে না, নির্ভর করে তাপমাত্রার উপরে। বুঝছো কথাটা? সম্পৃক্ত বাষ্পচাপ তরলের প্রকৃতির উপর নির্ভর করে, এটাও সত্য। সম্পৃক্ত বাষ্পচাপ বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে না, এটা হচ্ছে এই জায়গাতে বলছে ওরা চলে। ওরা কি বলছে দেখো, সম্পৃক্ত বাষ্পচাপ বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে, কিন্তু বাস্তবে বয়েল এবং চার্লসের সূত্র ওরা মেনে চলে না। তাহলে এটা হচ্ছে এখানে ভুল, মানে এটা হচ্ছে এই জায়গায় অ্যান্সার, কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো কথাটা? 36 এর ডি হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। তারপরে আসো, তারপরে যাই আমরা। দেখো, আকাশে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিকণা জমে যায় এবং শিলা আকারে পৃথিবীতে পড়ে? পৃথিবীতে বাতাসে কত তাপমাত্রা হইলে আমার কি হয়, যে আমার পানিগুলো জমে শিলা আকারে পড়া শুরু করে? থিওরিটিক্যাল কোয়েশ্চেন কিছু রাখছি পড়ার জন্য, মনে রাখবা যে -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার পানি জমে শিলা হয়ে যায়। তাহলে এই কোয়েশ্চেনটা কয়েকবার আসছে, 14-15তে আসছে, 11-12তে আসছে, ঠিক আছে? তারপরে আসো, বায়ুমণ্ডল দ্বারা তাপ পরিবাহী মণ্ডল সৃষ্টির কারণে বায়ুর গড় তাপমাত্রা, বর্তমান গড় তাপমাত্রা পৃথিবীর, হ্যাঁ মনে রাখবা 15 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, বায়ুর বা পৃথিবীর বর্তমান গড় তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। তারপরে পানির চৈধবিন্দুর চাপের মান 4.58 ইন্টু 4.58 মিলিমিটার এইচসি, এটা আমরা তাপগতিবিদ্যাতেও পড়ছি। বায়ুর কি, এটা পানির চৈধবিন্দুর চাপ, পানির চৈধবিন্দুর চাপ। আর পানির চৈধবিন্দুর টেম্পারেচার কত? টেম্পারেচারটা কত ছিল আমাদের? 273.16 কেলভিন অথবা 0.16 ডিগ্রি সেলসিয়াস, আর চাপটা হচ্ছে 4.58 মিলিমিটার এইচজি। ঠিক আছে, একটু মনে রাখবে, এগুলো তাপগতিবিদ্যাতেও ছিল। তারপরে আসি আমরা এসআই ইউনিটে, ইউনিভার্সাল গ্যাস ধ্রুবক মানে মোলার গ্যাস ধ্রুবক, আর এর একক কোনটা? আর এর একক কোনটা বলো? আর এর একক কোনটা হবে? 40 কি হবে বলো? 40 কি হবে? সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আর সবাই কেন একা অ্যান্সার দিতেছে? সবাই বলো, সবাই অ্যান্সার দিবা। 5 জন আছে উপস্থিত, 5 জনই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তুমি যদি নিজে নিজে বলতে না পারো তাহলে তো ক্লাসের কোনো মানে নেই। সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। 40 কি হবে? আমাদের জুল পার মোল পার কেলভিন, এটা হচ্ছে আমাদের কিসের একক? আমাদের মোলার গ্যাস ধ্রুবকের একক, জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে? আর আরেকটা একক যেটা ছিল, লিটার অ্যাটমসফিয়ার বায়ুচাপ একক, লিটার এটিএম বায়ুচাপ একক, একক। সেই এককে আর এর মান কোনটা ছিল, যেটা আমরা কেমিস্ট্রিতে ইউজ করি? আর এর মান ছিল 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, ঠিক আছে? পার কেলভিন। আর এটা কত? এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 8.314। তাহলে সবগুলো একক একটু মাথায় রাখবো আমরা। তারপরে যাই, দেখো আমাদের গড় মুক্ত পথ, গড় মুক্ত পথের এই যে এই সূত্রটা আর এই সূত্রটা একটু দেখে রাখো, এখান থেকে সম্পর্ক আসবে। দেখো, ল্যামডার সাথে আমাদের পাই সিগমা এন, এটার সম্পর্ক কি দেখো? ব্যস্তানুপাতিক। আর ল্যামডার সাথে আমার ঘনত্বের সম্পর্ক কি দেখো? ব্যস্তানুপাতিক। জাস্ট সম্পর্কটা দেখো, ল্যামডার সাথে আমার ঘনত্বের সম্পর্ক দেখো কি? সমানুপাতিক, ব্যস্তানুপাতিক। তাহলে দেখো আমাদের এখানে কোয়েশ্চেন আসতেছে, যখন গ্যাসের ঘনত্ব বাড়ানো হবে তখন গ্যাসের অণুগুলোর গড় মুক্ত পথ কি হবে? ঘনত্ব বাড়ানো হইতেছে, ঘনত্বের সাথে এই ল্যামডা বা গড় মুক্ত পথের সম্পর্ক কি দেখো? ব্যস্তানুপাতিক। তাহলে ব্যস্তানুপাতিক হইলে আমার যদি ঘনত্বটা কি হয়? বাড়ানো হয়, তাহলে অণুর গড় মুক্ত পথ কি হবে বলো? হ্রাস পাবে বা কমবে, ঠিক আছে? বাকি সম্পর্কগুলো তোমরা একটু এই সূত্র থেকে একটু পড়ে নিবা, সম্পর্কগুলো মনে রাখবা, সম্পর্কগুলো থেকে কোয়েশ্চেন আসতে পারে। তাহলে আমাদের আসলে আজকে এতটুকুই ছিল না, আর একটু টপিক আমি একটু রাখছি। দেখো, বাস্তব গ্যাস থেকে আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস থেকে আদর্শ গ্যাস কীভাবে বানাবো? বাস্তব গ্যাস থেকে কীভাবে আদর্শ গ্যাস বানাবো? আমাদের তাপমাত্রা যদি আমরা বাড়াই দিই আর চাপ যদি কমাই দিই, তাহলে বাস্তব গ্যাসটা আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। আমরা যদি উচ্চ তাপমাত্রায় নেই এবং চাপটা একদম কমাই ফেলি, তাহলে আমাদের বাস্তব গ্যাস হয়ে যাবে আদর্শ গ্যাস। আর এখন যদি তোমাকে বলে আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসে কীভাবে যাবা, আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস আছে ওরা কীভাবে বাস্তবের মতো আচরণ করাবা, তাহলে কী করতে হবে? সিম্পলি তাপমাত্রাটা কমাই দিতে হবে, টেম্পারেচার কম হবে এবং চাপটা অনেক বাড়াই দিতে হবে, উচ্চ চাপ দিতে হবে। তাহলে ওর ওর আচরণটা হবে তখন বাস্তব গ্যাসের মতো, কথা বুঝছো? আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাস। তাহলে আদর্শ গ্যাস থেকে যে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ কি? মানে আমাদের প্রকৃতপক্ষে তো বাস্তবে আদর্শ গ্যাস পাওয়া যায় না, প্রকৃতপক্ষে বাস্তবে আদর্শ গ্যাস পাওয়া যায় না। প্রকৃতপক্ষে কি পাওয়া যায় বলো? বাস্তব গ্যাস পাওয়া যায়। তাহলে এই বাস্তব গ্যাস কেন পাওয়া যায়? মানে বিচ্যুতি কেন হয়? আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতিটা কেন হয়? মানে আদর্শ গ্যাস কেন পাই না?
তাহলে এটার কারণ কি ছিল বলো? আয়তন ত্রুটি আর চাপ ত্রুটি। এই দুইটা কারণে আমরা আমরা কি পাই না বলো? বা আদর্শ গ্যাসটা পাই না এই দুইটা ত্রুটির কারণে। তাহলে আয়তন ত্রুটি আর চাপ ত্রুটি, এই দুই কারণে আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসটা বিচ্যুত হয়। তারপরে দেখো তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কি হবে? নিচের কোনটি আদর্শ গ্যাসের ধর্ম থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ? তাহলে এখানে অ্যান্সার কোনটা তোমরা একটু বলো। লাস্ট একটা কোয়েশ্চেন, সবাই অ্যান্সার দিয়ে ফেলো। লাস্ট একটা কোয়েশ্চেন আজকের, সবাই এটা অ্যান্সার দাও, তাহলে আজকের জন্য ছুটি। 42 নম্বর কোয়েশ্চেন, সবাই একটু বলো এটা কোনটা হবে। সবাই একটু বলো 42 নম্বর অ্যান্সার কোনটা হবে। আমাদের ক্লাস শেষ, আরেকটু লাস্ট কোয়েশ্চেন বলো। আমাদের 42-এর এই 42-এর 2 কেন? আচ্ছা বাকি বলো 42-এর 2 কেন? আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ কি ছিল? আয়তন ত্রুটি, চাপ ত্রুটি, কোনটা এখানে অ্যান্সার? সবাই ভরজনিত ত্রুটি কেন বলতেছো? 42-এর 2 কেন বলতেছো? 42-এর 3 অ্যান্সার, 42-এর 3 অ্যান্সার। শান্তনীয় কেন 2? সবাই 2 কেন বলছো? আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ হচ্ছে এই আয়তন ত্রুটি আর একটা হচ্ছে চাপ ত্রুটি। ঠিক আছে, ভুল করো না, ভুল করো না। আয়তন ত্রুটি আর চাপ ত্রুটি, এখান থেকেই তো আমাদের কি আসছিল বলো? এখান থেকেই তো আমাদের হচ্ছে ওই যে আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসের সমীকরণটা দাঁড় করানো হয়েছিল, তাই না? সেই বাস্তব গ্যাসের সমীকরণের মধ্যে একটা অংশ ছিল আমাদের চাপ ত্রুটি আর একটা অংশ ছিল আয়তন ত্রুটি। মনে আছে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, এটা ছিল ওই এন স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার, এটা ছিল আমার চাপ ত্রুটি। আর ভি মাইনাস এন বি, ওই মাইনাস এন বি ওইটুকু অংশ ছিল আমাদের আয়তন ত্রুটি। ওইটাকে রিপ্লেস করার পরে হচ্ছে আমার এই বাস্তব গ্যাসের সমীকরণটা পাওয়া গেছিল। তাহলে আমাদের আজকে এতটুকুই ছিল, এত ডিপ কথাবার্তা লাগবে না, জাস্ট এই জিনিসগুলো ইনফরমেশনগুলো মনে রাখো, এতটুকুই এনাফ হবে ইনশাল্লাহ। একটু ভালো মতো পড়ো তোমরা। আজকের জন্য এতটুকুই ছিল তোমাদের। আর হয়তো আমি তোমাদের আর একটা ক্লাস পাবা, মানে কৃষির জন্য আর একটা ক্লাস হয়তো আমি নিব, সেটা হচ্ছে নেক্সট ক্লাসে হবে। সেদিন আমরা কি নিয়ে পড়বো? আমাদের পরমাণু মডেল এবং হচ্ছে আরেকটা চ্যাপ্টার আছে, পরমাণু মডেল আরেকটা কোনটা যেন আছে, 2টা চ্যাপ্টার একসাথে ক্লাস হবে। তাহলে সেটা হবে লাস্ট ক্লাস আমার ইনশাল্লাহ এই কোর্সের, মানে কৃষির জন্য। জিএসটির জন্য আবার পরে হবে। তো এতটুকুই আজকের জন্য ইনশাল্লাহ। সবাই একটু ভালো মতো পড়াশোনা করো, কোনো সমস্যা হলে গ্রুপে টুপে জানাও, প্রবলেম হলে মেনশন দিও, অ্যান্সার করে দেবো ইনশাল্লাহ। এই হচ্ছে কথাবার্তা। তাহলে সবাই নামাজ রোজা করো, ভালো মতো শেষ সময় পড়াশোনা করো। আর হচ্ছে ইফতারির সময় হয়ে গেছে, সবাই ইফতারি প্রিপারেশন নাও। সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকো, সবার জন্য শুভকামনা।